আধো আধো চোখ দুটি পুরো খুলতে চেষ্টা করতে তীব্র আলোর ঝলকানিতে চোখ বন্ধ হয়ে এলো ক্যান্ডেলের। আলোটা খোলা জানালা দিয়ে আসছে সূর্যের প্রখর আলোক রশ্মি। চোখ খোলার চেষ্টা করেও পারল না ক্যান্ডেল। প্রচণ্ড মাথা ধরেছে, ছিঁড়ে যাচ্ছে একদম। ক্যান্ডেল ডান হাতটা চুলের মধ্যে ডুবিয়ে দিয়ে চোখ আর কপাল খিচে কুচকালো। তারপর সময় নিয়ে চোখ খুলল আস্তে আস্তে। উপরে ছাই রঙের ছাদেরটা চোখের দৃষ্টিতে স্পষ্ট হতেই ক্যান্ডেলের টনক নড়ল। দ্রুত মাথা ঘুরিয়ে ঘরটার এদিক ওদিক দেখে নিতেই চমকে উঠল ক্যান্ডেল। এটা কোথায়? প্রশ্নটা মগজে খেলতেই নিজের দিকে লক্ষ্য করলো ক্যান্ডেল। সেকেন্ডের মধ্যে বিস্ফোরিত হয়ে উঠল মুখশ্রী। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল ক্যান্ডেলের। উঠে বসলো সে ধরফরিয়ে। গায়ে শুধুমাত্র একটা চাদর, তার আর কিছুই নেই। গায়ের জামা কাপড় সেগুলো কোথায়? ঠোঁট আপন শক্তিতে ফাঁকা হয়ে গেল তার। দম আটকে আসতে লাগলো। 1 মিনিট। কাল আমি ছিলাম নাইট ক্লাবে। 1 প্যাক, 2 প্যাক, 3, ওহ শিট, পুরো বোতল শেষ করেছিলাম কালকে। তারপর আঙ্গুল গুনে স্বগতোক্তি করতে গিয়ে চোখ ছানা ভরা হয়ে গেল ক্যান্ডেলের। আতঙ্কিত চোখে আবার চোখ বুলিয়ে নিল ঘরটায়। ছিমছাম একটা ঘর, বেশ পরিপাটি করে সাজানো। সাদা পর্দা ঝুলানো, খোলা জানালার পাশেই কাঠের খাট। খাট সোজা সামনে একটা কাঠের আলমারি, তার পাশে ড্রেসিং টেবিল। আরেক কোণে একটা বাথরুম। দেখেই বোঝা যাচ্ছে এটা ফ্ল্যাট বাসা, কিন্তু কার? চিন্তা করতে করতে মেঝেতে চোখ পড়ল ক্যান্ডেলের। সাথে সাথে ধক করে উঠল ওর বুক। ওর গায়ের লাল পার্টি ড্রেস সহ সবকিছু পড়ে আছে সেখানে। আর কিছু বুঝতে বাকি রইল না ক্যান্ডেলের। ওর নিজের উপর নিজেরই রাগ হচ্ছে প্রচুর, সাথে রাগ হচ্ছে অজানা সেই লোকের উপর। সে ওর নেশাগ্রস্ত অবস্থার সুযোগ নিয়েছে। না জানে কোন কাপুরুষের বাচ্চা সে, জানোয়ার, অর্ধ মর্ণ। দাঁত কিরমিরিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো ক্যান্ডেল। যদিও প্রচণ্ড রাগ হচ্ছে ওর, যা নিয়ন্ত্রণ করা অসম্ভব। ততক্ষণ অসম্ভব যতক্ষণ ওই কাপুরুষটাকে উচিত শিক্ষা না দিবে। দেরি না করে দ্রুত চাদর জড়ানো অবস্থায় উঠে দাঁড়িয়ে নিজের কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল ক্যান্ডেল। কয়েক সেকেন্ডের মাথায় বেরিয়ে এলো ড্রেস পরে। মেঝে থেকে ফটাফট নিজের পার্স ব্যাগটা তুলে নিল। রাগে মাথার শিরা দপদপ করছে। পারলে ওই কাপুরুষের গলায় ছুরিই বসাবে ক্যান্ডেল। আর ছুরি না বসালেও কথা তো শোনাবেই শোনাবে। ফোঁসফোঁস করতে করতে বেরিয়ে এলো ক্যান্ডেল। শক্ত চোখে তাকালো আশেপাশে। সামনে বড় ডাইনিং, একপাশে কিচেন আছে। আর ক্যান্ডেল সেই রুম থেকে বেরিয়েছে। সেই রুমের পাশে কয়েক হাত দূরত্বে আরও 2টা রুম, আর অপর পাশে আরও 2টা, মোট 5টা বলতে গেলে। ঢাকা শহরের এমন একটা বড় সড়ো ফ্ল্যাট নিয়ে থাকা মানে ছেলে নিশ্চয়ই বড় লোক। সাথে ক্যান্ডেল এটাও ধরে নিয়েছে ছেলে একা থাকে, নাহলে রাতের বেলা মেয়ে মানুষ তুলে আনবে কি করে। ক্যান্ডেলের মন মেজাজ খারাপ হচ্ছে প্রচুর। নির্লজ্জটা কোন রুমে লুকিয়ে আছে? ক্যান্ডেল হন্তদন্ত করে এগিয়ে সব রুমগুলোতে তল্লাশি চালালো। না, নেই তো, একটাতেও নেই। পালিয়েছে? ক্যান্ডেলের মেজাজ এখন তুঙ্গে। শেষ রুমটা থেকে বেরিয়ে আসতে চোখ পড়ল কাঙ্ক্ষিত সেই কাপুরুষকে। সেই মুহূর্তে কিচেনের সামনে দাঁড়িয়ে আছে। হয়তো কিচেনেই ছিল, অ্যাপ্রন পরে আছে সে। ক্যান্ডেলকে দেখে তীক্ষ্ণ দৃষ্টি হয়ে গেল তার। ক্যান্ডেল অগ্নিদৃষ্টিতে তাকালো। দেখতে ভদ্র সভ্য শ্যামবর্ণ সুপুরুষ মনে হলো ক্যান্ডেলের কাছে সে শ্যামবর্ণ কাপুরুষ। হু আর ইউ? প্রশ্ন ছুড়ল সেই কাপুরুষ। ব্যাস, গেল ক্যান্ডেলের রাগ 7 আসমানে চড়ে। কাপুরুষ কোথাকার, লজ্জা করে না? হু আর ইউ মানে? আমার সরলতার সুযোগ নিয়ে এখন চিনতেই পারছিস না আমি কে? হ্যাঁ, আমাকে সহজ সরল ভেবে ভুল করেছিস। পুলিশকে জানাবো আমি যে তুই কি করেছিস আমার সাথে। আঙ্গুল তুলে শাসালো ক্যান্ডেল। রাগে পুরো শরীর জ্বলে যাচ্ছে ক্যান্ডেলের। বুক ওঠানামা করছে অবিরত। অগ্নিদৃষ্টিতে সে তাকিয়ে আছে সামনের কাপুরুষের দিকে। লোকটার মুখভাবও শক্তপোক্ত হয়ে গেছে। তুইতকারি আর গালাগালগুলো হজম হয়নি বোধহয়। ক্যান্ডেল 2 পা এগিয়ে তিরিক্ষি মেজাজে হাত উল্টে নাড়িয়ে বলল, এখন চুপ কেন? হ্যাঁ, কথা নাই আর? বুলি শেষ? দেখে তো ভদ্র সভ্য পুরুষ মনে হয়, কিন্তু বাস্তবে তো আস্ত নির্লজ্জ। মেয়ে দেখলেই হলো, তাই না? হ্যাঁ, আস্ত কাপুরুষ। ক্যান্ডেলের কথায় তার চোখের দৃষ্টিতে প্রবল রাগ প্রকাশ পেল। মুখে সীমিত হাসল সে, ব্যঙ্গাত্মক হাসি, যা দেখে ক্যান্ডেল আরও ফুঁসে উঠল। তবে কিছু বলতে যাওয়ার আগে সে কাপুরুষ বলে উঠল, সুযোগ নিয়েছি বলতে কি বোঝাতে যাচ্ছ? তেতে উঠল ক্যান্ডেল। একে তো বেহায়ামি করে ন্যাকা সাজছে, তার উপর আবার তুমি করে কথা বলছে ইতরটা। বাস্টার্ড, অসভ্য, বেহায়া। দাঁতে দাঁত চিপে খড়খড়ি গলায় শব্দগুলো উচ্চারণ করলো ক্যান্ডেল। চোয়াল শক্ত হয়ে গেল কাপুরুষ লোকটার। ক্যান্ডেল গর্জে উঠে বলল, বুঝতে পারছিস না কি মিন করেছি? কোন সাহসে আমাকে নিজের বিছানায় নিয়ে এসেছিস? আর কোন সাহসেই বা আমাকে শুয়েছিস? কোন সাহসে? চেঁচিয়ে উঠল ক্যান্ডেল। চোখে রাগের আভাস মিললেও মুখটা নির্লিপ্ত করে ফেলল সে। তেরছাভাবে স্বগতোক্তি করে বলল, ও, ইউ মিন সেক্স?
ভ্যাবাচাকা খেয়ে গেল ক্যান্ডেল। ভেবেই অবাক হলো যে কতটা নির্লজ্জ হলে এই শব্দটা এভাবে মুখে আওড়াতে পারে মানুষ। অবশ্য এদের মতো কাপুরুষদের থেকে এসব আশা করা যায়। বেশ কিছু কড়া কথা শোনাতে প্রস্তুতি নিল ক্যান্ডেল, কিন্তু তার আগেই সে সুদর্শন কাপুরুষ বলে উঠল, আমি নিট ফ্রিক। আমি যাদের সাথে সেক্স করি না, আর রাস্তার মেয়েদের সাথে তো একদমই না। কিছুক্ষণের জন্য থম মেরে গেল ক্যান্ডেল। এমন অপমানী মুখটা দেখার মতো হয়ে গেল তার। কাপুরুষটা খেয়াল করলো সেটা ক্যান্ডেলকে উচিত জবাব দিতে পেরেছে, তাই বাঁকা হাসি হাসলো সে। যদিও রাগটা এখনো পোষায়নি পুরোপুরি, কারণ বাহিরের একটা মেয়ে তাকে আজ অনেক কথা শুনিয়ে দিয়েছে। তবে ক্যান্ডেল দমে যাবার পাত্রী নয়। সে চট করে নিজেকে সামলে নিয়ে বলে উঠল, রাস্তার লোক মনে হয় তুই। রাস্তা ছেলেদের মতো কাজ করে আবার বলে যার তার সাথে কাজ করি না। আমার কাপড় চোপড়গুলো তো জিন ভূতে এসে খুলেছিল, তাই না? রাস্তার মেয়েরা নিজেই আসে, নিজেই খোলেছি। কে রাস্তার? আমি না তুমি? বলেই হাতের ইশারায় ক্যান্ডেলের উপর থেকে নিচে অব্দি ইশারা করলো কাপুরুষ লোকটা। দাঁতে দাঁত চিপে হাত মুষ্টিবদ্ধ করলো ক্যান্ডেল। বুকের কাছে হাত গুজে লোকটা দাম্ভিকতার সাথে বলল, ইউ ক্যান গো অ্যান্ড চেক সিসিটিভি ফুটেজ। তারপর পুলিশ কেন, যাকে ইচ্ছা ডাকো। তবে কেসটা কে খাবে সেটাই দেখার বিষয় হবে তখন। আই উইল বি ওয়েটিং, বাট ফর নাও গেট দ্য হেল আউট অফ মাই সাইট। পুরো শরীরে আগুন জ্বলে উঠল ক্যান্ডেলের। এত অপমান, এত অসভ্যতা, এর জবাব যে সুদে আসলে ফিরিয়ে দিতেই হবে। দেখা যাবে কে রাস্তার আর কে না। তীব্র আক্রোশ নিয়ে বলল ক্যান্ডেল। শিওর? বলেই সে তুড়ি বাজিয়ে হাতের ইশারায় দরজা দেখিয়ে দিল, অর্থাৎ বেরিয়ে যাও। রাগী দৃষ্টি নিক্ষেপ করে ধূপধাপ পা ফেলে বেরিয়ে এলো ক্যান্ডেল। কয়েক পা এগিয়ে যেতে সশব্দে দরজাটা বন্ধ করার আওয়াজ এলো কানে। দাঁত কিরমিরিয়ে ঘুরে তাকালো ক্যান্ডেল। রাগে নিজের হাতের পার্সটা ছুঁড়ে মারতে চাইলো ওই দরজায়, কিন্তু মারল না। এই কাপুরুষের অসভ্যতার উচিত জবাব দেবে ক্যান্ডেল। এজন্যে প্রথমে সিসিটিভি ভিডিও চেক করবে। নিজের সম্মানে যা হয় হোক, তাও এই কাপুরুষটাকে সে জেলে ঢুকিয়ে ছাড়বে। দেরি না করে হন্তদন্ত করে লিফটে উঠল ক্যান্ডেল। সরাসরি রিসেপশনে গিয়ে ফুটেজ চেক করার কথা জানালো। যদিও তারা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু পরে তাদের নামেও মানহানির মামলা দেওয়ার ভয় দেখিয়ে রাজি করালো ক্যান্ডেল। ফলত বাধ্য হয়ে রাজি হতেই হলো তাদের। গত রাতের ভিডিও চালু করে দিল তারা। ক্যান্ডেল বসলো কম্পিউটারের স্ক্রিনের সামনে। ভিডিও টেনে টেনে কাঙ্ক্ষিত সময়টায় আনতেই নড়ে চড়ে বসলো ক্যান্ডেল। চোখে মুখে আত্মবিশ্বাস আর অহংকার নিয়ে দেখতে শুরু করলো ভিডিও, কিন্তু মুখের রংটা সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে যেতে লাগলো ক্যান্ডেলের। এক পর্যায়ে বাংলার পাঁচের মতো রূপ ধারণ করলো তার বদনখানা। পিছনে না তাকিয়েও ক্যান্ডেল বুঝলো যে তার পিছনে থাকা সিকিউরিটি গার্ড আর রিসেপশনিস্ট ঠোঁটে ঠোঁট টিপে হাসছে। লজ্জায় অপমানে গাল লাল হয়ে গেল ক্যান্ডেলের। ঠিক সেই মুহূর্তে ভিডিওতে ঘটে যাওয়া একটা ঘটনা দেখে থমকে গেল ক্যান্ডেল। পায়ের নিচের মাটি সরে গেল যেন। এখন গলায় দড়ি দিলেও হয়তো পোষাবে না। বার দুয়ে কলিং বেল বাজিয়ে দরজার পাশ ঘেঁষে দাঁড়ালো জয়িতা। এক হাতে কাপড়ের ব্যাগ ধরে রেখে অন্য হাতে শাড়ির আঁচল দিয়ে ঘরমার্ত মুখ মুছে নিল সে। গরম লাগছে প্রচুর, যার জন্য দরজার কাছে দাঁড়িয়ে থাকতেও বিরক্ত লাগছে। এসি রুম, এসি গাড়ি ব্যবহার করতে করতে যা হয় আর কি। মুখ দিয়ে তিক করে বিরক্তিসূচক শব্দ বের করলো জয়িতা। মিনিট খানেক অপেক্ষার পর দরজা খুলে গেল। এত সময় লাগে? মাত্র তো 1 মিনিটও হয়নি। হয়ে আরো বেশি। চোখ পাকালো জয়িতা। গটগট করে ঢুকে পড়লো ঘরে। ব্যাগ থেকে টিফিন বক্সগুলো বের করে ডাইনিং টেবিলের উপর রাখতে রাখতে বলল, তোমার মা থাকে চিন্তায়, কি যে পাও একা একা থেকে। রান্নাও করা লাগে তোমার নিজের, খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না, সেই তো আমাদেরই ছুটে ছুটে আসা লাগে। আমি কি আসতে বলি? দরজা আটকাতে আটকাতে ভাবলেশীন ভাবে বলল ইভান। সেই আমাদেরই যত টেনশন, এই জন্যেই আসি। সরু চোখে তাকিয়ে বলল জয়িতা। ইভান কথা বাড়ালো না, নিজের রুমে চলে গেল সরাসরি। যতবার আসবে এসব নিয়ে বৌদি আর মা কথা তুলবেই। এক কথা বারবার ভালো লাগে না। আর এমনি একটা ম্যানারলেস মেয়ে মেজাজটা বিগড়ে দিয়েছে একটু আগে। গত রাতেও কম অপমান সহ্য করতে হয়নি। মেজাজ ভালো করার জন্য এখন কিছু করা দরকার, হয়তো গেম খেললে ভালো লাগবে। ইভান বসে পড়ল পিসির সামনে। তার বৌদি এসেছে মানে একবারে ঘরদোর ছেড়ে মুছে তবেই যাবে। সপ্তাহে একবার মা না হলে বৌদি আসেই। ইভান পই পই করে বলেছে দরকার নেই, তাও তারা আসবে। বাসা থেকে অফিস অনেক দূর হয়ে যায়, এজন্যে ফ্ল্যাটে থাকা। তাছাড়া অফিস থেকে ফ্রিতে থাকার জন্য ফ্ল্যাটটা দিয়েই দিয়েছে। শুধু রান্নাটাই কষ্ট করে করতে হয়, যদিও সে পারে মোটামুটি সব। মাংস আর মাছ প্রতি সপ্তাহে বাসা থেকেই দিয়ে যায়। আর কি লাগে? আর তাছাড়া এমনিও সে একা থাকতে পছন্দ করে, ভালো লাগে তার। দুপুর গড়াতে ইভান ডাইনিংয়ে চলে গেল। খাবার দাবার টেবিলে সাজিয়ে রাখা। ইভান হাত ধুয়ে এসে চেয়ার টেনে বের করতে করতে জয়িতাকে উদ্দেশ্য করে বলল, তুমি খাবা না? জয়িতা একটু দূরে দাঁড়িয়ে কোমরের পিছনে এক হাত গুজে ইভানের দিকে তাকিয়ে আছে, কেমন কটাক্ষ করে চেয়ে আছে যেন। দেখে ইভান ভ্রু উঁচু করে নামালো। কি? জয়িতা মুখে কিছুই বলছে না দেখে ভ্রু কুচকে ফেললো ইভান। জগটা হাতে নিয়ে গ্লাসে জল ঢালায় মনোযোগ দিয়ে বলল, কি কিছু হয়েছে?
প্রেম করছো ঠাকুরপো? ঘাড় নাড়িয়ে কটাক্ষের চোখে সরাসরি প্রশ্ন করলো জয়িতা। ইভান একবার সংকুচিত দৃষ্টিতে তাকিয়ে আবার পানি ঢালায় মনোযোগ দিল। এই প্রশ্নটা মা আর বৌদি মিলে এ পর্যন্ত কয়েক লক্ষবার করেছে, হিসেব নেই। বরাবরের মতোই নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল সে। না। জয়িতা কোমরের পিছনে লুকিয়ে রাখা হাতটা সামনে আনলো। এবার মেয়েদের অতীব গোপনীয় একটা জিনিস মেলে ধরে ব্যঙ্গ করে বলল, বলো না যে এটা তোমার ঠাকুরপো। সদ্য গ্লাসটা হাতে নিয়ে পানি খেতে যাচ্ছিল ইভান, কিন্তু পানি আর খাওয়া হলো না। জয়িতার হাতের দিকে চোখ পড়তে গ্লাসটা মুখ অব্দি এনেও হালকা নামিয়ে নিল। মুখটা গম্ভীর হয়ে গেল পলকেই। পেয়ে বসলো জয়িতা, চোখ মুখ পাকিয়ে বলল, কি হলো বলো, এটা কার? মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেলল ইভান, চোখে মুখে প্রচণ্ড বিরক্তিভাব। তোমায় ভালো ভেবেছিলাম, এই জন্য এখানে থাকো বিয়ের আগেই? অসম্ভব, ভুল ভাবছো তুমি। জয়িতার কথার মাঝেই আগ্রাসী উত্তর দিয়ে শব্দ করে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখলো ইভান। তো এটা কি ঠাকুরপো? হাতের জিনিসটা নাড়িয়ে বলল জয়িতা। ইভান মুখ দিয়ে আবার নিঃশ্বাস ফেলল। চোখে মুখে অস্বস্তি দৃশ্যমান। সে ভাবতেও পারেনি ওই মেয়েটা এমন একটা জিনিস ফেলে যাবে, নাকি ইচ্ছে করে রেখে গেছে কে জানে। ওর বৌদি যা মানুষ, কাহিনী না বের করে ছাড়বে না। মহা ঝামেলার এক মানুষ, কিন্তু এই মানুষটাকে সে নিজের বোনের মতোই ভালোবাসে, যদিও প্রকাশ্যে কখনোই সেটা বুঝতে দেয় না। মাকে বলবো? চোখ পাকিয়ে বলল জয়িতা। ইভান অস্বস্তিতে চোখ বন্ধ করে খুলল। সব জানাতেই হবে বৌদিকে, নাহলে মাকে বললে মা অন্য কিছু ভেবে বসবে। চেয়ার টেনে বসলো ইভান, থমথমে গলায় বলল, বসো বলছি। বলতে দেরি জয়িতার ছুটে এসে বসতে দেরি নয়। চেয়ার টেনে মুখোমুখি বসে পড়েছে সে, খুব উৎসুক সব জানার জন্যে। রাত 10:30 কি 11টা। ইভান প্রজেক্টের কাজ শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিয়েছিল। সবেই শুয়েছিল সে। সেই মুহূর্তে ধরাম ধরাম করে দরজায় করাঘাত শুরু করে দিল কেউ। কলিং বেল থাকতেও এভাবে দরজা ধাক্কাধাক্কি অবশ্যই কোনো ভদ্র মানুষ করবে না, তাও আবার এত রাতে। চরম বিরক্ত হলো ইভান। সাদা একটা শার্ট হাতে তুলে নিয়ে গায়ে জড়াতে জড়াতে হেঁটে বেরিয়ে এসে চোখ রাখলো লুকিং গ্লাসে। একটা মেয়ে দাঁড়ানো, গায়ে হাঁটু অব্দি, লাল রঙের একটা পার্টি ড্রেস, বাম হাতে পার্স, ব্যাগের ফিতা ধরে অন্য হাত দিয়ে দরজা ধাক্কাচ্ছে। মাথা ঝুঁকে রাখায় চেহারার সামনে তার বাদামি বর্ণের চুলগুলো এসে ভিড়েছে বলে মুখ দৃশ্যমান নয়। কিছুটা হরর সিনেমার ভূতদের মতো লাগছে দেখতে। শার্টের বোতাম আটকাতে গিয়েও আটকালো না ইভান। দরজার পাশে হাত রেখে তাকিয়ে রইল লুকিং গ্লাসে। অবাক হচ্ছে, সাথে বিরক্তও হচ্ছে। এত রাতে এই মেয়ে এখানে কি চায়? ইভানের ভাবনায় ছেদ পড়ল মেয়েটার দরজায় করাঘাতে। হাত দিয়ে এমনকি পা দিয়েও দরজাটা ধাক্কাধাক্কি করছে সে। এই দরজা খোল। পিয়াসের বাচ্চা, অসভ্য, আমার সাথে চিটিং, শালা, তোকে পুলিশে দিব আমি। কতগুলো গালিসহ কথাগুলো জড়ানো গলায় বলল ক্যান্ডেল। সোজা হয়ে দাঁড়াতেও পারছে না সে। ইভান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বুঝে গেল যে এই মেয়ে মদ খেয়ে ভুল জায়গায় এসে ভুল প্রলাপ বকছে, অর্থাৎ মাতলামো করছে। ক্যান্ডেল আরও কয়েকবার দরজায় করাঘাত করতেই ইভান বাধ্য হয়ে দরজা খুলল। এক হাত দরজায়, অন্য হাত দেয়ালে ঠেকিয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কোনো পিয়াসের বাসা নয়, অন্য কোথাও গিয়ে মাতলামি করুন। ক্যান্ডেল পুরুষালী আওয়াজ পেয়ে মুখ উঁচিয়ে চোখ পিটপিটিয়ে তাকানোর চেষ্টা করলো। মুখ উঁচু করায় চেহারার সামনে চুলগুলো একটু সরে যেতে ইভানের চোখে পড়ল এক আদুরে বাচ্চা সুলভ মুখশ্রী, নিষ্পাপ, বিশুদ্ধ। কিন্তু ড্রেস আপ আর মাতলামো দেখে মনে হচ্ছে বড় লোকের গোল্লায় যাওয়া মেয়ে। ক্যান্ডেল কয়েক সেকেন্ড শান্ত চোখে ইভানকে দেখতে চেষ্টা করতে লাগলো। আসলে নেশা ধরার কারণে ঝাপসা লাগছে সবকিছু। ইভান ভ্রু কিঞ্চিত কুঁচকে পরবর্তী শব্দ উচ্চারণের আগে ক্যান্ডেল ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। শার্টের বোতামগুলো খোলা থাকায় ক্যান্ডেল পুরো মিশে গেল ইভানের খালি বুকের সাথে। হতবিহবল হয়ে গেল ইভান, অস্বস্তিতে পড়ে গেল ভীষণভাবে। রুষ্ট ভাবাপন্ন হয়ে ক্যান্ডেলকে ছাড়ানোর চেষ্টা করে বলল, অসভ্যতার জায়গা পান না? না, পাই না। আজ তোমাকে খেয়ে ফেলবো আমি। চোয়াল শক্ত হয়ে গেল ইভানের। এমনভাবে খোলা দরজার সামনে একটা ছেলে মেয়ের জড়াজড়ি অবশ্যই কেউ ভালো নজরে দেখবে না। যদিও এই ফ্লোরের বাকিরা সবাই নিজ নিজ ফ্ল্যাটের ভিতরে, এত রাতে সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছে হয়তো, তাও বলা যায় না। সরে দাঁড়ান, গার্ডসদের ডাকতে বাধ্য করবেন না। বলেই ক্যান্ডেলকে ছাড়ানোর চেষ্টা করতে ক্যান্ডেল ইভানের বুকে সজোরে এক কামড় বসালো। আচমকা এমন আক্রমণে আর্তনাদ করে উঠল ইভান। জড়িয়ে ধরেই হেসে উঠল ক্যান্ডেল। মেজাজ তুঙ্গে উঠে গেল ইভানের। আর ইউ ক্রেজি, লেট গো। ধমকে উঠল ইভান। ক্যান্ডেল নাসূচক মাথা নেড়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল ইভানকে। বিস্ময়ের চরম পর্যায়ে চলে গেল ইভান। এর সাথে রাগের মাত্রাটাও বাড়ছে। গা ঘেঁষাঘেঁষি করা মেয়েদের ইভানের খুবই অসহ্য লাগে। সেখানে এক সম্পূর্ণ অজানা মেয়ে তাকে এভাবে জড়িয়ে ধরে আছে, সাথে এমন আচরণও করছে। এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে গেল দুজনার মধ্যে। একজন ছাড়াতে চায়, আরেকজন শক্ত করে ধরে রাখতে চায়। পাল্লা চলছে, দুজনাই হাঁটতে নারাজ। এদিকে তাদের ধস্তাধস্তির সময় করা ধমকাধমকি আর চেঁচামেচিতে পাশাপাশি থাকা ফ্ল্যাটগুলো থেকে কয়েকজন মধ্যবয়সী পুরুষ মহিলা ইতিমধ্যে বেরিয়ে এসেছে।
আর বের হয়ে এভাবে আধখোলা শার্টের একটা পুরুষের সাথে কোনো রমণীকে ওভাবে জড়িয়ে ধরা অবস্থায় দেখে সবাই যে যার মতো সব ভেবে নিয়ে অবাক হচ্ছে বা নাক সিটকাচ্ছে। তাদের মুখভাব আর অঙ্গভঙ্গি বলে দিচ্ছে যে তারা ইভানকে চরিত্রহীন ভাবছে। না হলে এত রাতে একটা মেয়ের সাথে এসব করবে কেন? ইভান ভালোই অপ্রস্তুত হয়ে গেল তাদের হাবভাব দেখে। যদিও দোষ তার নয়, তবে যার দোষ তার আশপাশ সম্বন্ধে এই মুহূর্তে কোনো ধ্যান জ্ঞানই নেই। সে তার মতো জড়িয়ে ধরে মুখ গুজে আছে। আসলে এমনই হয়, যেখানে দোষ হয় মেয়েদের সেখানে ফেঁসে যায় ছেলেরা, আর যেখানে দোষ ছেলেদের সেখানে ফাঁসে মেয়েরা। অদ্ভুত দুনিয়া। ঘরের বিষয় ঘরে মিটালেই তো পারেন, বলল এক যুবক। আর ঘর ওসবকে কেচ্ছা বলে। বলে এক বয়স্ক মহিলা নাক সিটকালেন। লজ্জায় অপমানে ইভান দরজা বন্ধ করে দিল সশব্দে। এমন ঝামেলা জানলে ইভান দরজাই খুলতো না জীবনেও। তোমার কি বিন্দু মাত্র লজ্জা শরম নেই? ছাড়তে বলেছি আমি। কটমট স্বরে বলল ইভান। ক্যান্ডেল এতক্ষণে ছেড়ে দাঁড়ালো। তার দৃষ্টি মেঝেতে নত। হুঁশজ্ঞান আছে বলে মনে হয় না। মেয়েটা ছেড়ে দিয়েছে বলে হাঁফ ছাড়ল ইভান। রাগে মুখটা এখনো থমথমে তার। ক্যান্ডেল বোকার মতো মেঝের এদিক ওদিক চোখ বুলিয়ে দ্রুত পদে এগিয়ে গেল সামনের একটা রুমের দিকে। হতবুদ্ধি হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ইভান ওর পিছু পিছু ছুটল। হেই, আজব তো, বের হতে বলেছি আমি আমার বাসা থেকে। ক্যান্ডেল এগিয়ে গিয়ে ধরাম করে শুয়ে পড়ল সেই রুমের বিছানায়। হাঁ হয়ে গেল ইভান। এক হাত কোমরে রেখে অন্য হাত নিজের চুলের মধ্যে চালিয়ে তীব্র বিরক্তিতে মুখ দিয়ে নিঃশ্বাস ফেলল। তারপর হাতের তর্জনী তুলে দরজার দিকে ইশারা করে জোর গলায় বলল, গেট আউট। ক্যান্ডেলের নড়চড় নেই। সে চোখ বন্ধ করে আছে। ড্রেসটা হাঁটু থেকে আর একটু উপরে উঠে এসেছে। চোখে মুখে ছিটকে পড়ে আছে চুলগুলো। ঘরটা অন্ধকার হলেও ডাইনিং থেকে আলোর ঝলকে রুমের দরজা ভেদ করে ঢোকার আবছাভাবে সব দৃশ্যমান। ইভান বিরক্ত হয়ে এগিয়ে ক্যান্ডেলকে বাহু ধরে উঠানোর চেষ্টা করে বলল, গেট আপ অ্যান্ড গেট আউট। ক্যান্ডেল হাত ঘুরিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ইভানের কলার ধরে টান দিল। ফলে ঝুঁকে এসে ক্যান্ডেলের দুপাশে হাত রাখতে হলো ইভানকে। শক্তপোক্ত মুখটা বিস্ময়ে ভরে গেল তার। তবে সেকেন্ডের মধ্যে দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো ইভান। ক্যান্ডেল হেসে উঠল খিলখিলিয়ে, যা দেখে ভ্রুকুটি কুড়িয়ে চোখ পাকালো ইভান। ক্যান্ডেল পাত্তা দিল না। আসলে সে এসবে পাত্তা দেওয়ার অবস্থাতেই নেই বলতে গেলে। ক্যান্ডেল হেরে দুলে উঠে বসলো। ভ্রু বাঁকিয়ে ঠোঁট উল্টে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল মেঝের দিকে। এমন এলিয়েন টাইপের ব্যবহার দেখে ইভান সন্ধিহান চোখে তাকালো। কিছু বলতে যাওয়ার আগে ক্যান্ডেল নিজের জামা কাঁধ বরাবর টানতেই পিঠের চেন খুলে গেল শব্দ করে। জামাও নেমে এলো কাঁধ থেকে। চোখ ছানা বড়া হয়ে গেল ইভানের। দ্রুত এগিয়ে ক্যান্ডেলের দুই হাত ধরে থামিয়ে ধমকে উঠল, এক্ষুনি বের হও। কোনো রকমের অসভ্যতা সহ্য করবো না আমি, তাই ভালোই ভালোই বের হও। ক্যান্ডেল অবুঝের মতো সরু চোখের চেয়ে বোঝার চেষ্টা করতে লাগলো। চোখ পিটপিটিয়ে তাকালো ইভানের মুখের দিকে। এমন অদ্ভুত চাহনিতে ক্যান্ডেলকে তাকিয়ে থাকতে দেখে খানিকটা দমে গেল ইভান। তবে কয়েক সেকেন্ডের মাথায় দৃষ্টি তীক্ষ্ণ করলো। ক্যান্ডেলের দৃষ্টি ইভানের পুরো মুখ জুড়ে বিচরণ করছে ততক্ষণে। আচমকা ইভানকে হতবাক করে দিয়ে একটা কাজ করে বসলো ক্যান্ডেল। সেকেন্ডের মাথায় তড়িৎ বেগে ছিটকে সরে গেল ইভান। বাকরুদ্ধ হয়ে গেল কিছু সময়ের জন্য। কিন্তু ক্যান্ডেলের হাবভাবে পরিবর্তন দেখা গেল না। সে ঝিমানো চোখ, ঠোঁট উল্টে সামনের দিকে তাকিয়ে রইল। ইভান এবার মেয়েটাকে বেশ কয়েকটা কথা শুনিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করবে ভাবলো, কিন্তু তার হয়ে উঠল না। কারণ তার আগে ক্যান্ডেল পুনরায় নিজের পোশাক খুলতে শুরু করলো। আরেক দফা চমকে উঠল ইভান। কাল বিলম্ব না করে দাঁতে দাঁত চিপে বেরিয়ে গেল ওই রুম থেকে। সোজা নিজের ঘরে গিয়ে বন্ধ করে দিল দরজা। সব শুনে হেসে লুটোপুটি খাচ্ছে জয়িতা। পারলে এবার মেঝেতে লুটিয়ে পড়ে সে। ইভান ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল জয়িতার দিকে। কামড় বসানো সহ আরও দুইটা বিষয় ইভান লুকিয়ে গেল জয়িতার থেকে। সেগুলো বলাটা ঠিক হবে না ভেবেই লুকিয়ে গেল। এমনি এটুকু বলতেই জয়িতা ওকে জ্বালিয়ে মারবে। মেয়ের তেজ আছে বলতে হবে, আর তুমি পারো। এভাবে অপমান করে দিলা। হো হো করে হেসে উঠল জয়িতা। সব বলেছি, এখন দয়া করে এসব মাকে বলো না। ভরাট গলায় বলল ইভান। জয়িতা তখনও হেসেই কুটি কুটি ভারী মজা পেয়েছে সে। ভাবো তোমার সাথে ওই মেয়ের বিয়ে হলে কেমন হবে। বলে হাসতে লাগলো জয়িতা। হোয়াট ননসেন্স। চোখ মুখ বাজেভাবে কুঁচকে ফেললো ইভান। তোকে পছন্দ করেছে ছেলেপক্ষ। বলল তৃণা। চকিত ভঙ্গিতে ফিরে তাকালো ত্রয়ী। মাত্র ইউনিভার্সিটি থেকে ফিরে ক্লান্ত শরীরে নিজের রুমে ঢুকেছে ও। আর এর মধ্যেই এটা কি খবর দিল ওর আপু ওকে। বেঁচে গেছি রে। জানিস, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যখন হুট করে দেখতে চলে আসলো। কলিজা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল একদম। বলতে বলতে মুখটা মলিন করে পুনরায় আবার হাসলো তৃণা। বলল, কিন্তু অবশেষে শুনলাম আমার না, তারা এসেছে তোর জন্য। এত সময় হাঁ করে কথাগুলো শুনছিল ত্রয়ী। শেষোক্ত কথা যেন আকাশ ভেঙে পড়ল ওর মাথায়। কাঁধের সাইড ব্যাগটা বিছানায় নামিয়ে রেখে হয়রান হয়ে প্রশ্ন করলো, আমাকে মানে কি? তুই না বড়? এই জন্যই তো ভয় পেয়েছিলাম। বড় মেয়ে বলে
আমাকে সংসাজিয়ে নিয়ে গেল। পরে শুনি আমি না তুই। কি যে খুশি হয়েছিলাম ভাবতে পারছিস? আমাকে দেখতে এলে কি হতো? এমন হুট করে বিয়ের প্রস্তাব আসবে ভাবিনি। আমি মুমিনকে বলছি জলদি বিয়ের প্রস্তাব নিয়ে আসতে, দেরি করলে আবার কে না কে উড়ে এসে প্রস্তাব দিয়ে দেয়। বাবা! হাঁপ ছাড়ল ত্রিনা। ত্রয়ীর মুখটা পাংশুটে হয়ে গেছে ইতিমধ্যে, বেশ চিন্তায় পড়ে গেছে সে। এটা কি হয়ে গেল? পছন্দ করেছে মানেটা কি? ওর তো বয়ফ্রেন্ডও আছে। ভেবেছিল বড় বোনের বিয়ের প্রস্তাব আসার পরপরই ওর বয়ফ্রেন্ডকে বলবে বিয়ের প্রস্তাব আনতে। আব্বা যেহেতু প্রেমের বিয়ে মানবে না, তাই ব্যাপারটা অ্যারেঞ্জ ম্যারেজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে। কিন্তু মধ্যিখান থেকে বড় বোনকে টপকে ওর জন্যই নাকি প্রস্তাব এসেছে। এ কেমন বিপদ? আপু বিয়েটা কি পাকা করে ফেলেছে? বিচলিত ভঙ্গিতে প্রশ্ন করল ত্রয়ী। ত্রিনা বিছানায় বসা থেকে শুয়ে পড়ে বলল, বলতে গেলে হ্যাঁ, খুব সম্ভবত ঘর থেকে প্রস্তাব এসেছে। খালুর নাকি চেনা জানা। যদিও খালু জানতেন না তারা তোকে পছন্দ করে প্রস্তাব আনবে। অবাক হয়েছিলেন খালুও। আব্বা তো মনে হয় রাজি বলতে গেলে। সরাসরি পাকা কথা বলতে কালই আবার আসবে তারা। আতঙ্কে বুকটা হুহু করে উঠল ত্রয়ীর। নুহাসকে কি বলবে ও? এমন কিছুর আশা যে করেইনি। যদিও নুহাস এ ব্যাপারে জানে যে ত্রয়ীর আব্বু লাভ ম্যারেজ সহ্যই করতে পারেন না, সব জেনে শুনে সে ত্রয়ীর সাথে সম্পর্কে জড়িয়েছে। তবে এভাবে বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দেওয়াটার বিষয়টা ওর চিন্তাও করতে পারেনি ওরা। কি রে, তোর কি হলো? জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকালো ত্রিনা। চিন্তায় মগ্ন থাকায় চকিত হয়ে উঠল ত্রয়ী। ম্লান মুখে মাথা নেড়ে বলল, কিছু না। তবে আশ্চর্যের বিষয় কি জানিস? ছেলে আসেনি, মা বাবা এসেছে শুধু। তবে ছেলের ছবি দেখেছিলাম, জোস দেখতে। বিএফ না থাকলে আমিই বিয়ে করে নিতাম। বলেই ফিক করে হাসলো ত্রিনা। তবে ছেলে কালকে হয়তোবা আসবে, সরাসরি দেখিস, পুরাই হট। ত্রয়ী মোটেও মজা পাচ্ছে না এসব কথায়। ওর চিন্তা বিয়েটা কিভাবে আটকানো যাবে সেটা। তবে তার আগে নুহাসকে জানাতে হবে। ত্রিনা যাওয়ার অপেক্ষায় আছে ও, কারণ ত্রিনাও জানে না ত্রয়ীর বয়ফ্রেন্ড আছে। ত্রিনাকে না জানানোর পিছনেও কারণ আছে। সেটা হলো বড় বোন হিসেবে ত্রিনা প্রেম করলেও ছোট বোনকে সে প্রেম করতে দেবে না, কারণ তার মতে অনার্সের ফাইনাল ইয়ারে এসেও নাকি ত্রয়ী ছোট, অবুঝ। হাস্যকর কথা বেশ কিছুক্ষণ বকবক করে ত্রিনা ঘর থেকে বেরোতেই ত্রয়ী ফোন করলো নুহাসকে। অন্তদন্ত করে বলল সবকিছু। নুহাসও চিন্তায় পড়ে গেল। ওর থেকে ত্রয়ী আরও অনেক বেশি চিন্তায় পড়ে গেছে, ভয় পাচ্ছে খুব। নুহাস শান্ত হতে বলল ত্রয়ীকে। তারপর বলল যে ছেলের সাথে বিয়েটা পাকা হচ্ছে তার সাথে কথা বলতে। সে অবশ্যই বুঝবে, আর সে বিয়েতে নাকচ করে দিলে বিয়েটা আটকে যাবে। ত্রয়ী এতক্ষণ একটু স্বস্তি বোধ করলো। ঠিক করলো ছেলেটার সাথেই কথা বলবে। ত্রয়ী মুখ দিয়ে বড় করে নিঃশ্বাস ফেললো। এটুকু সময়ের মধ্যে ছেলেটার ফোন নাম্বার জোগাড় করতে পেরেছে ও, তাও আবার ফোন থেকে চুরি করে বাবার। ইনিয়ে বিনিয়ে ত্রিনার থেকে জানতে পেরেছিল যে তারা ফোন নাম্বার দিয়ে গেছে। ভাগ্যিস, নাহলে যে কি হতো, হয়তো কালই পাকাপাকি কথা হয়ে যেত বিয়ের। এমনি আধ পাকা কথা হয়েই আছে, তাই আজই যা করার করতে হবে। ত্রয়ী নাম্বার ডায়াল করে ফোন কানে দিল। কয়েকবার রিং বাজার পর রিসিভ হলো ফোন। হ্যালো। ওপাশ থেকে ভেসে আসলো এক গাঢ় পুরুষালী কণ্ঠস্বর। একটু অপ্রস্তুতি হয়ে গেল ত্রয়ী। সম্পূর্ণ অজানা কারোর সাথে সহজ হয়ে ত্রয়ী কখনোই কথা বলতে পারে না, হোক সে ছেলে বা মেয়ে। ছোট থেকেই ওর এমন অভ্যাস। এই জন্যই নুহাসের সাথেও এখনো ফ্রি নাও। ত্রয়ী? বেশ চমকে উঠল ত্রয়ী। পুরোদমে হতভম্ব হয়ে গেল। লোকটা বুঝলো কি করে? ও তো এখনো কথাই বলেনি। একটু সময় নিয়ে অবাক ভাবটা কাটালো ত্রয়ী। তারপর মিইয়ে যাওয়া কণ্ঠে বলল, হ্যাঁ, আপনি কি নীল? হ্যাঁ। ফাঁকা ঢোক গিলল ত্রয়ী। আসলে আমার বিয়ে নিয়ে কিছু কথা বলার ছিল আপনার সাথে। অনেক সংকোচ নিয়ে কথাগুলো উচ্চারণ করলো ত্রয়ী। বলো। শান্ত স্বরে বলল নীল। কপাল ঘেমে উঠেছে ত্রয়ীর। কেন যে এত নার্ভাস লাগছে তাও বুঝতেই পারছে না। ত্রয়ী বাম হাতের উল্টো পিঠ দিয়ে কপাল মুছতে মুছতে বিছানায় বসলো। ছটফটানি বাড়ছে, চোখে মুখে গভীর চিন্তার ছাপ ফুটে উঠেছে। আমি আসলে আমতা আমতা করতে লাগলো ত্রয়ী। ত্রয়ী মুখ খুলে পরের শব্দগুলো আওড়ানোর আগেই কেউ সজোরে ৩-৪টা বাড়ি দিল দরজায়। কি রে, দরজা খোল। আমার ফোনটা তোর ঘরে, কি করছিস? দরজা আটকে। আহাজারি করে বলল ত্রিনা। ত্রয়ী বিরক্ত হয়ে তাকালো দরজার পানে। বিড়বিড়িয়ে বলল, উফ, এক্ষুনি আর কেন আসতে হলো? ত্রয়ী ইতস্তত করে বলল, কেউ এসেছে তাই। বুঝতে পারছি। এখনই যে কেন আসতে হলো কথাটাও বলা হলো না।
রসিকতা করে বলল নীল। ত্রয়ী বুঝলো লোকটা ওর কথার অন্য মানে বুঝে বসে আছে, তবে ত্রয়ী কিছু বলতে গিয়েও বলতে পারল না, কারণ তৃণা দরজা টাকিয়েই যাচ্ছে। আওয়াজ হয়তো ফোনের ওপাশ অব্দি যাচ্ছে। ত্রয়ী ক্লান্ত ভঙ্গিতে দরজার দিকে তাকালো এক পলক, তারপর একটা লম্বা শ্বাস টেনে সাহস সঞ্চয় করে বলল, আপনি কি আজ একটু দেখা করতে পারেন? ওপাশ থেকে সঙ্গে সঙ্গেই সাড়া এলো না। ত্রয়ী আঙ্গুল কামড়ে উৎসুকভাবে অপেক্ষা করতে লাগলো উত্তরের, আর অবশেষে উত্তর এলো। ওকে, তোমার বাসার সামনের ব্রেক টাইম কফি নামের ক্যাফেতে চলে এসো বিকাল 5টায়। নাকি কখন সময় হবে? হ্যাঁ হ্যাঁ, 5টায়। হুড়মুড়িয়ে দ্বিরুক্তি করলো ত্রয়ী। লোকটা যে কোনো বাড়তি কথা জিজ্ঞাসা না করে রাজি হয়েছে, এটাই অনেক। ওকে, সি ইউ। আচ্ছা। ত্রয়ী ফোন কাটলো। এক হাতে ঠোঁটের উপরে বিন্দু বিন্দু ঘাম মুছে চট করে সময় দেখলো। এখন বাজে 3:17। ফোন রেখে ত্রয়ী এগিয়ে গেল দরজার কাছে। তৃণা তখনও দরজা টাকাচ্ছে। ত্রয়ী দরজা খুলতে কোমরে হাত রেখে চোখ পাকিয়ে বলল, এত সময় লাগে? ত্রয়ী মেকি হাসলো। 5টা বাজতে 15 মিনিট বাকি। ফুচকা খাবার নাম করে ত্রয়ী বের হয়েছে ঘর থেকে। বের হতেও কাঠখড় পোড়াতে হয়েছে অবশ্য। এক প্রকার জেদ করে বের হয়েছে ত্রয়ী, কারণ বিয়ের আগে বাড়ি থেকে বের হতে নেই বলে বাদ সেদে বসেছিল ওর দাদি। আশ্চর্যের বিষয়, বিয়ে ঠিক হতে পারল না, তার আগে এত কাহিনী। ঢাকার অলিগলিতে ক্যাফে আর রেস্টুরেন্ট দিয়ে ভরা। ত্রয়ীর বাসা থেকে 5 মিনিট হাঁটলেই ব্রেক টাইম নামক ক্যাফে। ত্রয়ী এদিক ওদিক সাবধানে নজর দেখে ঢুকে পড়ল ক্যাফেটাতে। যদিও হরেক রকম চিন্তা হানা দিয়েছে মস্তিষ্কে। কেউ দেখে ফেললে তো সমস্যা আছে, এই সাথে সম্পূর্ণ অচেনা একটা পুরুষ মানুষকে কিভাবে সব গুছিয়ে বলবে সেটার জন্য চিন্তা হচ্ছে। নুহাসের সাথেই তাই একা বের হতো না ত্রয়ী। এজন্য ভার্সিটিতেই যত দেখা সাক্ষাৎ চলতো। 7-5 ভাবতে ভাবতেই ক্যাফের ভিতরে পা দিল ত্রয়ী। হলুদ রঙের বাতি জ্বলছে ক্যাফেটাতে, চারিপাশে আভিজাত্যের ছাপ। একটা গান বাজছে হিন্দি। বলতে গেলে আজ ক্যাফেটা ফাঁকা, তেমন কেউ নেই। সোজাসুজি 2টা টেবিলে 2 জোড়া কাপড় আছে। ত্রয়ী ইতস্তত ভঙ্গিতে কাঙ্ক্ষিত লোকটাকে খুঁজতে চোখ ঘুরিয়ে দেখলো আশেপাশে। চোখ আটকালো বাম দিকের একদম কর্নারে একটা টেবিলে। হাস্যোজ্জ্বল মুখের অধিকারী এক সুদর্শন পুরুষ, পরনে গাঢ় খয়েরি রঙের শার্ট, যার হাতার প্রান্তভাগ আর কলার কালো, সাথে কালো রঙের জিন্স। ডান হাতের কালো ঘড়ির গ্লাস রোদের ঝলকানিতে চকচক করছে। মনোযোগের সাথে ফোনের স্ক্রিন স্ক্রোল করছে সে। হ্যাঁ, এটাই সে। ত্রয়ী ছবি দেখে এসেছে যাতে চিনতে পারে। ত্রয়ী গুটি গুটি পায়ে এগিয়ে গেল তার দিকে। ও এগিয়ে যেতে যেতেই ফিরে তাকালো নীল। ত্রয়ীকে দেখার সাথে সাথে মুখের হাসিটা প্রসারিত হয়ে গেল। ফোনটা রেখে উঠে দাঁড়িয়ে উজ্জ্বল হাসির সাথে তাকিয়ে বলল, হাই। প্রত্যুত্তরে ত্রয়ী হালকা হাসার চেষ্টা করলো। প্লিজ। সামনে বসতে ইশারা করে বলল নীল। ত্রয়ী বসলো। নীলও বসে নিজের দুহাত একত্রে ধরে টেবিলের উপর রাখলো। ত্রয়ী নামানো দৃষ্টিতে টেবিলে চোখ বোলাতে লাগলো। সরাসরি তাকাতে পারছে না, খুব অস্বস্তি হচ্ছে তার। শ্বাস আটকে আটকে আসছে, কিভাবে শুরু করবে বুঝতেই পারছে না। কি খাবা? ত্রয়ী চোখ তুলে তাকালো এক পলক, খুবই সীমিত সময়ের জন্য। তারপর চোখ সরিয়ে মিনমিনে গলায় বলল, কিছু না, কিছু খাবো না। শুধু শুধু বসে থাকতে দেবে না যে ওরা? ঠোঁটে এলিয়ে হেসে টেবিলে রাখা ডান হাতের তর্জনী উঁচিয়ে রিসেপশনের দিকে ইশারা করে বলল নীল। ত্রয়ী বোকা বনে গেল। তাই তো, এমনিতেও বসতে দিবে না। আমি অবশ্য কফি অর্ডার করে রেখেছি। মৃদু হেসে বলল নীল। সৌজন্যতার খাতিরে ত্রয়ী হাসার চেষ্টা করলো। নীল পূর্ণ দৃষ্টিতে তাকালো ত্রয়ীর দিকে। হালকা হলুদ রঙের 3 পিসের সাথে সাজগোছের স্নিগ্ধ চেহারা, একটা বসন্ত বসন্ত ভাব আছে। নীল কোমল হাসির সাথে তাকিয়ে রইল ওর দিকে। খেয়াল করলো ত্রয়ী এদিক ওদিক সব দিক তাকাচ্ছে, কিছু সরাসরি চোখের দিকে তাকাচ্ছে না। নীল সূক্ষ্মভাবে হাসলো। ত্রয়ী কথা গোছাতে ব্যস্ত, কিন্তু অজানা দ্বিধাতে মুখ ফুটে কিছু বলতেও পারছে না, এমনকি লোকটার দিকে তাকাতেও পারছে না। বেশ কয়েক মিনিট পরে নীল আঙ্গুল ভাঁজ করে ঠকঠক করে শব্দ করলো টেবিলে। ত্রয়ী চট করে চোখ তুলল। আমাকে সরাসরি দেখতে এসেছো নাকি কিছু বলতেও? মুচকি হেসে বলল নীল। ত্রয়ীর দৃষ্টি এলোমেলো হয়ে গেল। সময় নিয়ে আমতা আমতা করে বলল, না আসলে। ঢোক গিলে কানের পাশে চুলগুলো গুজে নিল ত্রয়ী। সেই মুহূর্তে ও এক ওয়েটার ট্রেতে করে 2টো কফির মগ নিয়ে এসে দাঁড়ালো। নীল মাথা নাড়তেই সে মগ 2টো নামিয়ে দিয়ে চলে গেল। নীল একটা মগ ত্রয়ীর কাছে ঠেলে দিয়ে অন্য মগটা ধরে চুমুক বসাতে বসাতে বলল, হ্যাঁ বলো। ত্রয়ী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ইতস্তত ভঙ্গিতে বলল, আসলে কিছু বলতে এসেছি। নীল কফির মগটা নামিয়ে রেখে বলল, শুনছি, বলো। ত্রয়ী ঢোক গিলে কোলের উপর 2 হাত একত্রে ধরে নীলের দিকে তাকিয়ে বলল, আমি এ বিয়ে করতে পারবো না। নীল স্বাভাবিকভাবে ত্রয়ীর চোখের দিকে তাকালো। আসলে আমি অন্য একজনকে ভালোবাসি, সেও আমাকে বাসে, কিন্তু প্রেমের বিয়েতে আব্বুর একদমই মত নেই। আর আমিও বুঝিনি যে এভাবে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যাবে। আমার বয়ফ্রেন্ড বিয়ের প্রস্তাব নিয়ে আসতো, কিন্তু তার আগেই এসব হয়ে গেল।
ও নিজের বাসায় জানিয়েছে, তাই এই বিয়েটা ভেঙে গেলে ওর বাসা থেকেই প্রস্তাব নিয়ে আসবে। কোনো মতে বলে দম নিল ত্রয়ী। উত্তরের আশায় চেয়ে রইল উৎসুকভাবে, যদিও স্থির দৃষ্টিতে তাকাতে পারছে না, দৃষ্টি এলোমেলো হয়ে যাচ্ছে। নীল শুনল, তার মুখভাব গম্ভীর কিন্তু স্বাভাবিক। সে শান্ত ভঙ্গিতে পুনরায় কফির মগে চুমুক দিল। কফির মগের দিকে তাকিয়ে উদাসীন একটা ভাবের সহিত বলল। সো ত্রয়ী একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, পলক ফেলল বার দুই তিনেক। না মানে, আপনার পরিবার তো আমাকে পছন্দ করেছে, তারাই সব ঠিক করেছে। তাই যদি আপনি আপনার বাসায় বলে দেন যে আপনার আমাকে পছন্দ না, তাহলে আর কি এই বিয়েটা আটকে যেত। ইনিয়ে বিনিয়ে বলল ত্রয়ী। বাট আমার তো তোমাকে খুব পছন্দ। স্বাভাবিকভাবে বলেই চোখে চোখ রাখল নীল। চোখ বড়সড় হয়ে গেল ত্রয়ীর, বোকা বনে গেল সে পুরোই। মানে? নীল কফির মগটা নামিয়ে টেবিলে রেখে তাকালো ত্রয়ীর দিকে, উদ্দেশ্যপূর্ণ হাসি দিয়ে বলল। আমার পরিবার না, আমি পছন্দ করেছি তোমাকে। 4 দিন আগে বসুন্ধরা শপিং মলের সামনে প্রথম দেখেছিলাম তোমায়। তখন থেকে আমার নজর পড়ে গেছে তোমার উপর, বুঝেছো? ত্রয়ী হতবুদ্ধি হয়ে গেল, ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল নীলের দিকে। বিয়েটা আমি তোমাকেই করছি, অ্যান্ড ইটস ফাইনাল। শান্ত গলায় বলল সে। ত্রয়ী ভারী চমকালো। বিয়েটা আমি তোমাকেই করছি, অ্যান্ড ইটস ফাইনাল। শান্ত গলায় বলল সে। ত্রয়ী হকচকিয়ে তাকালো। আমি অন্য একজনকে। ভুলে যাও। ত্রয়ীর কথার মাঝেই বলে উঠল নীল, তার চোখের দৃষ্টি শীতল। ত্রয়ী অবাক হয়ে তাকালো। ভেতরে ভেতরে ভয়ানক তোলপাড় চলছে। ও এসেছিল লোকটা রাজি হবে ভেবে, কিন্তু সেই কিনা এসব বলছে। এখন কি করবে ও? দিশেহারা হয়ে পড়ল ত্রয়ী। আর কিছু? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল নীল। ত্রয়ী হতবাক হয়ে তাকালো নীলের দিকে। নীল কফির মগের দিকে ইশারা করে বলল। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। ত্রয়ীর গা জ্বলে গেল উক্ত কথাটা শুনে। কফি নিয়ে পড়ে আছে সে। সত্যিই খুব অসহ্যকর একটা লোক। ত্রয়ীর ইচ্ছে করছে এই ছেলেটার মুখে কফিটা ফিকে মারতে, কিন্তু সে অত সাহসী নয়, আর না অত বেয়াদব। ত্রয়ীর আর বসতে ইচ্ছা হচ্ছে না এই লোকটার সামনে। এখন অস্বস্তির জায়গায় লাগছে, খুব রাগ। নীল ত্রয়ীর থমথমে মুখটা দেখে বুঝতে পারছে সবই, তাই ত্রয়ীকে আরেকটু জ্বালিয়ে দিতে বলল। কফি না খেলে অন্য কিছু অর্ডার করি? ত্রয়ী ক্ষিপ্ত চোখে তাকালো নীলের দিকে। আপনি কি আমার সাথে মশকরা করছেন? দাঁতে দাঁত চিপল ত্রয়ী। নীল মৃদু হাসলো, মোলায়েম গলায় বলল। রাগলে তোমাকে সুন্দর লাগে। এই কথায় ত্রয়ীর রাগ আরো বাড়ল। নীল এবার সংকুচিত চোখে পাশের কাছের দেয়ালের দিকে তাকিয়ে কফিতে চুমুক দিতে দিতে বলল। নুহাস, মাত্র 6 মাসের রিলেশন? ত্রয়ী চরমভাবে বিস্মিত হল। 1 বছর পিছে ঘুরেছে, রাইট? বলেই সে একবার তাকালো ত্রয়ীর দিকে। ত্রয়ী বাকরুদ্ধ হয়ে পড়ল। এই লোক কি করে জানে এসব? আমি কি করে জানি? স্বগতোক্তি করে মুচকি হাসলো নীল, তারপর বলল। সবই জানি, তুমি যা জানো না তাও জানি। কবে থেকে ফলো করছেন? হুম, ফলো করা, পিছে ঘোরা এসব আমার কাজ না, তোমার বয়ফ্রেন্ডের কাজ। ভ্রুকুটি করে তাকালো ত্রয়ী, কটাক্ষ করে বলল। আপনি সব জেনেও কেন আমাকে বিয়ে করতে চাচ্ছেন? আমার ইচ্ছা। ভাবাবেগ শূন্য কণ্ঠে বলল নীল। ত্রয়ীর মেজাজটাই বিগড়ে গেল। রাগী কটমট চাহনিতে চেয়ে কিছু বলতে যাওয়ার আগে নীল ওর চোখে চোখ রেখে তর্জনী আঙ্গুলের ইশারায় বলল। তোমার ঠোঁটের নিচের তিলটা অনেক সুন্দর, কিস করার জন্য পারফেক্ট একদম। ধক করে উঠল ত্রয়ীর বুক। এলোমেলো হয়ে গেল সাজানো কথাগুলোর সাথে, অগোছালো হয়ে গেল চোখের দৃষ্টিও। অস্বস্তি লজ্জা সব একজোট হয়ে ঘিরে ধরল ত্রয়ীকে। নীল পুনরায় মৃদু হাসলো। এটাই চেয়েছিল। খেয়াল করেছো তুমি? ত্রয়ী আড়ষ্ট হয়ে গেল। রাগে লজ্জায় শরীর তিরতির করে কাঁপছে। এখানে ওর পক্ষে আর বসা সম্ভব নয়, এমনকি এই লোকের সামনেও আর আসা সম্ভব নয়। এত ফালতু সবকিছু জেনেও কিভাবে বিয়ে করতে চাইতে পারে ভেবেই অবাক হয় ত্রয়ী। নীল ফোন ক্যামেরা অন করে ত্রয়ীর ফটো ক্লিক করে নিল। পরপর কয়েকটা ক্লিক করার আওয়াজে চমকে চোখ তুলল ত্রয়ী। ততক্ষণে ক্লিক করা সারা। আপনি আপনি আমার ছবি কেন তুললেন? রাগ দেখানোর চেষ্টা করেও ব্যর্থ হলো ত্রয়ী। প্রমাণ আছে কোনো? ভ্রু উঁচিয়ে বলল নীল। হা হয়ে গেল ত্রয়ী। মাত্রই আপনি তুললেন, মিথ্যা কেন বলছেন? ডিলিট করেন এখনই। নীল লক বাটন চেপে দিয়ে বলল। করব না। নীলের তেরা কথায় থতমত খেয়ে গেল ত্রয়ী। নীল মুচকি মুচকি হাসতে লাগলো ওর দিকে চেয়ে। ত্রয়ী ঢোক গিলল। এখানে আর থাকা যাবে না। এটুকু সময় ত্রয়ী বুঝেছে যে এই লোক বিপজ্জনক আর চরম অভদ্র। যা করার অন্যভাবে করতে হবে। ত্রয়ী উঠে দাঁড়ালো দ্রুত। দেরি না করে দ্রুত পদে বেরিয়ে গেল ক্যাফে থেকে। নীলও কাল বিলম্ব না করে টেবিলে 500 টাকার নোট রেখে বেরিয়ে এলো ক্যাফে থেকে। মাঝসিঁড়িতে এসে দাঁড়িয়ে গেল ত্রয়ীর সামনে।
আচমকা সামনে এসে দাঁড়িয়ে যাওয়ায় ভড়কে গেল ত্রয়ী। নীলের চোখে মুখে রহস্যময় হাসি দেখে বুকে দামামা বাজতে লাগলো। নিজেকে সামলে পাশ কাটিয়ে চলে যেতে চাইতেই পুনরায় পথ আটকে দাঁড়িয়ে গেল সে। ত্রয়ীর চোখে মুখে চাপা আতঙ্ক ছেপে উঠল। পুনরায় পাশ কাটিয়ে যেতে চাইতেই আবার একই কাজ করলো নীল। তার খুব ভালো লাগছে এসব করতে। এদিকে মহাবিপদে পড়ে গেল ত্রয়ী। প্রথম দেখাতেই মানুষ এমন অসভ্যতা কিভাবে করতে পারে? ত্রয়ী আতঙ্ক ভাবটা লুকাতে চেষ্টা করে বলল, সরে যান, পথ কেন আটকাচ্ছেন? নীল ত্রয়ীর এক সিঁড়ির নিচে ওর মুখোমুখি দাঁড়ালো। হুট করে কিছু না বলে ত্রয়ী সিঁড়িতে এক পা রাখতেই ত্রয়ী ধরফড়িয়ে পিছিয়ে যেতে চাইলো, ফলে পা ফসকালো। ভয়ে চেঁচিয়ে উঠে ব্যালেন্স করাতে গিয়ে নীলের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। দুই হাতে চেপে ধরল নীলের কাঁধের কাছে শার্ট। নীল ওর কোমর জড়িয়ে ধরে ওকে নিজের অবস্থানে নামিয়ে নিয়ে এলো। কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে গেল এসব। ত্রয়ী আস্তে ধীরে চোখ খুলল, আর খুলেই নিজেকে একটা পুরুষের এতটা কাছে আবিষ্কার করে আটকে উঠল। দেরি না করে সরে গেল ছিটকে। মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল মুহূর্তেই। শরীরও ঘামতে শুরু করে দিল। ও ভুলের তাকালো না নীলের দিকে। নীল ওর বিবর্ণ মুখ দেখে হেসে ফেলল। দুই পা এগিয়ে আসতে ত্রয়ী ধরফড়িয়ে পিছিয়ে গেল। বুকের মধ্যে দ্রিম দ্রিম করতে লাগলো। খুব আফসোস হচ্ছে এখানে আসার জন্যে। নীল পকেটে হাত গুজে ত্রয়ীর দিকে সামান্য ঝুঁকতে ত্রয়ী আতঙ্কিত হয়ে তাকালো একবার। নীল মুচকি হেসে ফিসফিসিয়ে পড়ল। ইয়োর স্মেল ইজ ইন্টোজিকেটিং। চমকে উঠল ত্রয়ী, তাকালো বড় বড় চোখ করে। নীল দুষ্টু হাসি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ত্রয়ী ফাঁকা ঢোক গিলল। নীল কিছু বলতে যাওয়ার আগে ফোন বেজে উঠল ওর। নীল ফোনের দিকে তাকালো। ইংলিশ অক্ষরে লেখা ইভান। নীল ফোনের দিকে মনোযোগ দিতে আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না ত্রয়ী। অতি সত্বর নেমে পড়ল সিঁড়ি দিয়ে। নীল ওর যাওয়ার দিকে তাকিয়ে হাসলো নিঃশব্দে। তারপর ফোন রিসিভ করে কানে দিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আসছি। তার মানে তুই সারা রাত ওই ছেলের বাসা দিয়েই ছিলি? হ্যাঁ, এটাই তো। কিভাবে গেলাম আমি ওখানে? তোরা কেউ আমাকে আটকালি না কেন? আহাজারি করে পড়ল ক্যান্ডেল। আটকে ছিলাম, তুই শুনলে তো? ধমকে থামিয়ে দিলি আমাদের। আর আমরা মনে করেছি তুই পিয়াসের বাসায় ওকে পেটাতে যাচ্ছিস। ওই ছেলের বাসায় কি করে গেলি? জানলে তো তোকে আর জিজ্ঞেস করতাম না। দাঁতে দাঁত চিপে বলল ক্যান্ডেল। দিয়া দোষী দোষী চোখে তাকিয়ে বলল, সরি রে। ক্যান্ডেল মুখ দিয়ে বিরক্ত সূচক শব্দ বের করে সামনে তাকিয়ে রইল। মনে করার চেষ্টা করতে লাগলো সবকিছু, কিন্তু কিছুতেই মনে আসছে না। ছেলেটা কিছু করেই তো নি না? আমতা আমতা করে প্রশ্ন করলো দিয়া। ওই ছেলের প্রসঙ্গ উঠতে মেজাজ চড়ে গেল ক্যান্ডেলের। ঝাঁজ দেখানো গলায় বলল, কিছু আবার করবে না? আস্ত কাপুরুষ আর নির্লজ্জ। কথাবার্তার চালচলন যদি দেখতি তুই একবার। বলতে বলতে ক্যান্ডেলের গায়ে জ্বলন ধরে গেল। ফ্ল্যাটে ঢুকলাম আর ও দরজা বন্ধ করে দিল। কেন? ভেতরে কেন নিয়ে গেল? ভালো ছেলে হলে ভেতরে কেন নিয়ে যাবে? সকালে উঠে আমি দেখি আমার তোর দাঁত কিরমিরিয়ে হাত মুষ্টিবদ্ধ করলো ক্যান্ডেল। ওই ছেলেটাকে খুন করব আমি। এত কিছুর পর ওর বড় বড় কথাগুলো যদি শুনতি। ফোঁস করতে লাগলো ক্যান্ডেল। দিয়া মুখ চুপসিয়ে চুপ করে রইল। প্রতিশোধ তো নিবই নিব, যেভাবেই হোক নিব। কিভাবে নিবি? ওর বাসায় আগুন ধরাই দিব। বলতে বলতে ঠোঁট এলিয়ে হাসলো ক্যান্ডেল। দিয়া আগাগোড়া কিছুই বুঝলো না, বলল, চল এখন বের হই। ক্যান্ডেল রেস্টুরেন্টের বিল মিটিয়ে বেরিয়ে এলো। পার্কিংয়ে গাড়ি নিতে আসতেই অনাকাঙ্ক্ষিতভাবে চোখে পড়ল সে কাপুরুষকে। শরীরটা জ্বলে উঠল রাগে। থেমে দাঁড়িয়ে কটমট চাহনিতে চেয়ে রইল সে তার দিকে। দাঁড়িয়ে পড়লি কেন? দিয়া বিরক্ত হয়ে বলল, ওই যে ওইটা। ক্যান্ডেলের দৃষ্টি অনুসরণ করে তাকালো দিয়া। কে? চিনিস? চিনবো না? ওর ঘাড় মটকাবো আমি। হাত মুষ্টিবদ্ধ করলো ক্যান্ডেল। এটাই সেই ছেলে? অবাক হয়ে প্রশ্ন করলো দিয়া। দিয়ার প্রশ্নের জবাব না দিয়ে ক্যান্ডেল গটগটিয়ে এগিয়ে গেল ইভানের দিকে। ইভান গাড়ির হুটের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে আন্দাজ করে। তাকালো মুখ তুলে। কটা কটা চাহনিতে চেয়ে থাকা ক্যান্ডেলকে এক পলক দেখে আবারও মনোযোগ দিল ফোনের স্ক্রিনে। এমন একটা ভাব যেন সে দেখেইনি তাকে, সে অদৃশ্য। এক কথা ইভান ইগনোর করলো ক্যান্ডেলকে, যা দেখে রাগের মাত্রাটা অতিরিক্ত বাড়ল ক্যান্ডেলের। ইভানের ফোনটা এক থাবায় কেড়ে নিয়ে ছুঁড়ে ফেললো রাস্তাতে। চোখের পলকে ফোনের কাজ ভেঙে গুড়িয়ে গেল। ইভান রাগটা চাপা দিয়ে শান্ত ভঙ্গিতে ফোনটার দিকে তাকিয়ে তারপর দাঁড়ালো সোজা হয়ে। পকেটে হাত গুজে মুখোমুখি ঘুরলো ক্যান্ডেলের দিকে। ফলো করছো আমাকে? জ্বালাময়ী হাসি দিয়ে বলল ক্যান্ডেল। অবজ্ঞাসূচক ভাবে মৃদু হাসলো ইভান। বলল, একই প্রশ্ন তো আমিও করতে পারি। খড়খড়ে গলায় বলল ক্যান্ডেল। কথাগুলো এবারও গায়ে লাগলো ইভানের। রাগে দপদপ করে উঠল শিরা উপশিরা। এই মেয়েকে উচিত শিক্ষা না দিলেই নয়। ইভান শীতল চোখে তাকিয়ে পাকা হাসি দিয়ে বলল, বলা তো যায় না, আবার আমার বিছানায় আসতে চাইতে পারো। চরম বিস্ময়ে হতবাক হয়ে গেল ক্যান্ডেল।
রাগে রিরি করে উঠল ওর পুরো শরীর। কড়া কিছু কথা শোনাতে যাওয়ার আগে ইভান হাসিটা ঠোঁটের কোণে ধরে রেখেই বলল, একবারে খুশি হওনি বললেই তো হয়। ফ্রি থাকলে চলো, খুশি করে দিচ্ছি। বলেই নিজের গাড়ির দিকে ইশারা করলো ইভান। চোখ মুখ রাগে লাল হয়ে গেল ক্যান্ডেলের। বলেই থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলতে হাতটা ধরে নিল ইভান। তেতে উঠল ক্যান্ডেল। হাত ছাড়ানোর চেষ্টা করতে হাত ঘুরিয়ে ক্যান্ডেলের পিঠটা ইভান নিজের বুকের সাথে মিশিয়ে দুই হাত মুঠোয় ধরে নিল। চমকে গেল ক্যান্ডেল, চেষ্টা করেও নড়তে পারল না। ইভান পিছন থেকে ওর কানে কানে বলল, টিপস দেই তোমাকে একটা, ভবিষ্যতে আর খেও না এসব। আর খেলেও ভুল করে কোনো ছেলের কাছে যেও না, না হলে খুব পস্তাতে হবে। ক্যান্ডেল নিজেকে ছাড়ানোর চেষ্টা করেই গেল, না পেরে ঘাড় ঘুরিয়ে ক্ষোভের সাথে বলল, তুমি সুযোগ দিলে তো নিতেই হবে। মনে নেই কিভাবে বুকের ওপরে সে ঝাঁপিয়ে পড়েছিলে, বাইট করে সিরিয়াস করতে চেয়েছিলে? রাগে লজ্জায় কান লাল হয়ে গেল ক্যান্ডেলের। ইভান ছেড়ে দিল ওকে। কটমট চাহনিতে ঘুরে তাকালো ক্যান্ডেল। যথেষ্ট তামাশা হয়েছে, এখন যাও। বলে ইভান গাড়ির দরজা খুলতে উদ্যত হলো। তখনই ক্যান্ডেল ওর শার্টের কলার ধরে টেনে নিজের দিকে ঘোরালো। আর ইভান কিছু বুঝে ওঠার আগেই ওর কলার দু হাতে ধরে টান দিতেই ছিঁড়ে গেল শার্টের উপরে 3-4টা বোতাম। ইভান নিজের শার্টের দিক থেকে নজর তুলে ভ্রু কুঁচকে তাকালো ক্যান্ডেলের দিকে। বলেই গটগট করে হেঁটে সেখান থেকে চলে গেল ক্যান্ডেল। আর দাঁড়ালো না, গম্ভীর মুখে ক্যান্ডেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার নিজের শার্টের দিকে তাকালো ইভান। গুড আফটারনুন স্যার। প্রয়াসকে ঢুকতে দেখে হাসি মুখে অভিবাদন জানিয়ে বলল কফি শপে কর্মরত মেয়েটি। প্রয়াস গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, 1 iced black coffee please. 1 মিনিট স্যার। মাথা নেড়ে সায় জানিয়ে ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ করলো প্রয়াস। তবে আচমকায় বাহির থেকে আসা কর্কশ চিৎকারে চোখ তুলে তাকাতে হলো। শপে থাকা বাকি ক্রেতারাও বুঝতে চেষ্টা করলো আওয়াজটা বাইরে থেকে আসছে, হয়তো পাশের শপ থেকে। খুব সম্ভবত শপের মালিক চিৎকার চেঁচামেচি করছে। কয়েকজন ক্রেতা কৌতূহল মেটাতে শপ থেকে বের হলো বিষয়টা দেখার জন্য। লোকটা উঁচু আওয়াজে বলছে, বাটপার কোথাকার, খাওয়ার সময় মনে ছিল না টাকা দিতে হবে। প্রয়াস পুনরায় ফোনের দিকে নজরবন্দি করলো। এক লোক বাহির থেকে ঢুকতে ঢুকতে বলল, একটা মেয়ে পাশের দোকান থেকে কি যেন খেয়েছে, টাকা দিচ্ছে না, নেই মনে হয় বেচারা। প্রয়াসের কফি ততক্ষণে প্যাকেট হয়ে গেছে। ঢাকনা সহ প্লাস্টিকের কফির কাপটা এগিয়ে দিয়ে মেয়েটা বলল, হে জি স্যার। প্রয়াস ফোন ঢুকিয়ে বিল মেটালো। কফির কাপটা হাতে নিয়ে বেরিয়ে এলো সব থেকে। লোকটা চড়া গলা আবারও কানে এলো, গালিগালাজ করে কথা বলছে, টাকা না দিয়ে এক পাও নড়তে পারবি না, মেয়ে মানুষ বলে ছেড়ে দেবো না একদম। প্রয়াস অন্যদিকে পা বাড়াতে এগিয়েও থেমে দাঁড়ালো। তারপর কি মনে করে এগিয়ে গেল পাশের দোকানটার দিকে। ছোটখাটো ভিড় জমে গেছে, কেউ মিটমিটিয়ে হাসছে, কেউ ফিসফিস করছে, কেউ বা হতাশ হয়ে তাকিয়ে আছে। সোজা কথা এর সাহায্য না করে তামাশা দেখছে সবাই। লম্বা হওয়ায় দেখতে বেগ পেতে হলো না প্রয়াসের। মেয়েটা মধ্যেখানে জড়থুবু হয়ে দাঁড়িয়ে আছে, ভয়ে থরথর করে কাঁপছে। বয়স খুব বেশি বলে মনে হয় না, 17-18 বা তারও কম। যদিও পরনে 3 পিসটা দেখে রাস্তার মেয়ে মনে হচ্ছে না, তাও বলা যায় না। প্রয়াস সাধারণত ঝামেলায় জড়াতে পছন্দ করে না, আর না পছন্দ করে কারো বিষয়ে নাক গলাতে। সবসময় এড়িয়ে যেতেই পছন্দ করে। তবে আজ ব্যতিক্রম ঘটল। প্রয়াস 2-3 জন মানুষকে সাইড কেটে ঢুকে গেল ভিতরে। ভদ্র সভ্য পোশাক পরিহিত কাউকে এগিয়ে আসতে দেখে দোকানদার একটু নিবল। গম্ভীর মুখটা দেখে একটু অপ্রস্তুত হয়ে গেল। প্রয়াস একবার তাকালো পাশের মেয়েটার দিকে। মাথা একদম নুয়ে আছে মেয়েটা, গলার সাথে থুতনিটা ঠেকে গেছে একদম। ওড়নাটা হাতে চেপে ধরে কেঁপেই যাচ্ছে মেয়েটা। প্রয়াস দোকানদারের দিকে তাকিয়ে সোজাসুজি জিজ্ঞাসা করলো, কত টাকা? লোকটা হয়তো বুঝলো না। হ্যাঁ? প্রয়াস একবার মেয়েটার দিকে ইশারা করে বলল, কত টাকার খাবার খেয়েছে? হাসার চেষ্টার আদিক্ষেতা শুরু করলো দোকানদার। বেশি কথা পছন্দ না আমার। গম্ভীর গলায় 8-7 কথায় ভেবাচাকা খেয়ে গেল লোকটা। ইনিয়ে বিনিয়ে বলল, 50 টাকা। মুখটা আরো শক্তপোক্ত হয়ে গেল প্রয়াসের। মাত্র 50 টাকার জন্য এত কাহিনী। যদিও 50 টাকা সাধারণ মানুষদের কাছে অনেক, তাই বলে এত বাজে গালাগাল করাটাও কি মানায়? এটা ধরুন। প্রয়াস কাপটা লোকটার দিকে এগিয়ে দিল। বোকাশোকা চাহনিতে চেয়ে আগে ভাগে ধরলো লোকটা। ভীত চাহনিতে লোকটাকে পুরো চাকরের মতো লাগছে। প্রয়াস মানিব্যাগ বের করে সদ্য ভাঙতি হওয়া টাকা থেকে 100 টাকার একটা নোট এগিয়ে দিল। লোকটা নিল। প্রয়াস কফির কাপটা নিতে নিতে ইশারা করলো কিছু। লোকটা বুঝে মাথা নেড়ে দ্রুত ভেতরে গিয়ে 50 টাকার নোট নিয়ে ফেরত এলো। এবার নিজে থেকেই কফির কাপটা নিতে হাত বাড়িয়ে দিল। প্রয়াস দিয়েও দিল। টাকাটা মানিব্যাগে ভরতে ভরতে একবার তাকালো পাশের মেয়েটার দিকে। মেয়েটা এতক্ষণে মাথা তুলেছে, নিষ্পাপ মুখভঙ্গিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে প্রয়াসের দিকে।
প্রয়াস কি মনে করে মানিব্যাগ থেকে 1000 টাকার একটা নোট বের করে গুজে দিল মেয়েটার হাতে। মেয়েটা প্রয়াসের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিজের হাতের দিকে তাকালো। নির্লিপ্ত চাহনিতে তাকিয়ে রইল টাকার নোটটার দিকে। দোকানদার লোকটা বেশ অবাক হলো। মেকি হাসি দিয়ে প্রয়াসকে বলল, আপনি চেনেন না, এতগুলো টাকা দিয়ে দিলেন। মেয়েটা আবারও চোখ তুলে তাকালো প্রয়াসের দিকে। প্রয়াস লোকটাকে কোনো উত্তর দিল না, এমনকি তার দিকে তাকালো না। নিজের মতো মানিব্যাগটা পকেটে ঢুকিয়ে কফিটা নিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করে দিল। হালকা অপমানিত বোধ হলো লোকটার। খুব খুব করে গলা ঝেড়ে মেয়েটার দিকে জহুরি নজরে একবার দেখে নিজের দোকানে ঢুকে গেল সে। ঘাড় ঘুরিয়ে প্রয়াসের দিকে দেখতে দেখতে চোখে মুখে একটু পুলকিত ভাব চলে এলো মেয়েটার। একটু দেরি না করে পিছু নিল সে প্রয়াসের। কিছু দূর এগিয়ে প্রয়াস আন্দাজ করলো কেউ পিছু করছে তাকে। সন্দিহান চোখে এক পলক তাকালো ঘাড় ঘুরিয়ে। হালকা অবাক হলো সেই মেয়েটা। 2 কদম দূরে দাঁড়িয়ে পড়েছে, চোখে মুখে উজ্জ্বল ভাব, ঠোঁটে মিয়ে যাওয়া হাসি। কৃতজ্ঞতা নাকি আরও কিছু চাওয়ার, সেটা আন্দাজ করতে পারছে না প্রয়াস। আন্দাজ করার চেষ্টাও করলো না। পুনরায় হাঁটা শুরু করলো। মেয়েটাও পিছু নিল। কয়েক কদম এগিয়ে একটু বিরক্তি নিয়ে তাকালো প্রয়াস। ফলো কেন করছো আমাকে? আরো টাকা লাগবে? মেয়েটা আদৌ কিছু বুঝলো কিনা কে জানে। আগের মতোই উজ্জ্বল চাহনিতে চেয়ে রইল। প্রয়াস মানিব্যাগ বের করে আরেকটা 1000 টাকার নোট এগিয়ে দিল। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো মেয়েটা। নিতে দেরি করছে বলে প্রয়াসই হাতে গুজে দিল টাকাটা। ভ্রুকুটি করে তাকালো মেয়েটা। প্রয়াসকে আবার চলে যেতে দেখে পুনরায় পিছনে পিছনে হাঁটা শুরু করলো। প্রয়াস এবার চোখ মুখ কুঁচকে তাকিয়ে বলল, ফলো কেন করছো? মেয়েটা একটু ঘাবড়ালো। ফলো করবে না। তর্জনী তুলে আদেশের ভঙ্গিতে বলল প্রয়াস। কিন্তু কে শুনে কার কথা? মেয়েটা পিছু ছাড়ল না। প্রয়াস আবার থেমে দাঁড়িয়ে মুখ দিয়ে নিঃশ্বাস ফেলল। গম্ভীর মুখে ঘুরে তাকালো মেয়েটার দিকে। মেয়েটাও 2 কদম পিছনে দাঁড়িয়ে গেছে, চোখে মুখে জৌলুস ভাবটা স্পষ্ট। প্রয়াস কিছু একটা চিন্তা করে হাতে কফির কাপটা এগিয়ে দিয়ে বলল, এটা চাও? প্রয়াসের হাতের দিকে তাকালো মেয়েটা। ঠান্ডায় ঘেমে যাওয়া কফির কাপটা কালো রঙের ঠান্ডা পানীয় দিয়ে ভরা। এক মুহূর্তের জন্য তাকিয়ে হাত বাড়িয়ে সে নিল কাপটা, নিয়ে চুমুক বসালো। হয়তো তৃষ্ণা পেয়েছিল খুব, কিন্তু এক চুমুক দিয়ে চোখ মুখ কুচকে ফেললো, অর্থাৎ খুব তিতা। প্রয়াস হাত উল্টে ঘড়ি দেখলো, দেরি হয়ে যাচ্ছে। প্রয়াস হেঁটে এগিয়ে গেল গাড়ির কাছে। মেয়েটাও এসে দাঁড়িয়েছে। প্রয়াস এক পলক তাকিয়ে গাড়িতে উঠল। প্রয়াস গাড়িতে উঠতে মেয়েটার মুখটা মলিন হয়ে গেল। দ্রুত এগিয়ে গিয়ে অস্থির হয়ে গাড়ির কাছে হাত দিয়ে আলতো করে বাড়ি দিতে লাগলো। প্রয়াস অধৈর্য হয়ে তাকালো। মেয়েটা এত জ্বালাবে জানলেও সাহায্যই করতো না মেয়েটাকে। অনবরত কাছে বাড়ি দিতে দেখে বাধ্য হয়ে কাছ নামালো প্রয়াস। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি সমস্যা তোমার? সবই তো দিলাম। মেয়েটা কিছু বলল না, কিন্তু চোখ মুখ দেখে বোঝা গেল সে খুব উতলা হয়ে পড়েছে। প্রয়াস বিরক্ত হয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে মানিব্যাগটা বের করলো। ক্রেডিট কার্ডগুলো বাদে মানিব্যাগে থাকা সব টাকা বের করে এগিয়ে দিয়ে বলল, নাও, আর দয়া করে পিছু ছাড়ো। মেয়েটা ভ্রু কুচকে তাকালো। প্রয়াস ওর হাতে টাকাগুলো ধরিয়ে দিয়ে কাজ তুলে দিল। হক চকিয়ে গেল মেয়েটা। তবে এবার কাছে আঘাত করার আগে গাড়ি স্টার্ট দিয়ে দিল প্রয়াস। সামনে এগিয়ে গেল গাড়িটা। ড্রাইভ করতে করতে একবার সাইড মিররে তাকালো প্রয়াস। মেয়েটা ওর গাড়ির দিকে ম্লান মুখে তাকিয়ে ওখানেই ঠায় দাঁড়িয়ে আছে। হোয়াট এভার? বিড়বিড়িয়ে বলে সামনের দিকে তাকালো প্রয়াস। মা, তুমি? দরজা খুলেই অবাক হয়ে গেল ইভান। থমথমে মুখে সংকুচিত চোখে তাকিয়ে ভিতরে ঢুকলেন ইশারা। হাত ব্যাগটা ডাইনিংয়ে একটা চেয়ারে রেখে তাকালেন ছেলের দিকে। কোন মেয়ে নাকি ছিল তোর সাথে গত রাতে? ইশারার কথা ইভান হতভম্ব হয়ে গেল। বৌদিকে মানা করার পরও ঠিকই বলে দিয়েছে, এটার কোনো মানে হয়? সত্যি? তার মানে? চোখ রাঙালেন ইশারা। যেমন ভাবছো তেমন নয়। তাহলে কেমন? কতদিনের সম্পর্ক? হ্যাঁ, রাগচটা গলায় বললেন ইশারা। কোনো সম্পর্ক নেই, ভুল করে চলে এসেছিল এখানে। রাতেও ভুল করে থেকে গিয়েছিল? মার মুখ ভঙ্গিতে প্রশ্ন ছুড়লেন ইশারা। দীর্ঘ নিঃশ্বাস ফেলল ইভান। এই কথার কি উত্তর দিবে? এই শিখিয়েছি তোকে? বিষয়টা তেমন না, কি করলে বিশ্বাস করবা তুমি? ভ্রুকুচকে আক্ষেপের স্বরে বলল, নাম কি ওই মেয়ের? কোথায় থাকে? জহুরি চোখে তাকিয়ে বললেন ইশারা। ইভান বুঝলো এখন শত বলেও লাভ নেই। তার মা ধরেই নিয়েছে কিছু আছে। এখন স্বয়ং সৃষ্টিকর্তা নেমে এসে বললে তবেই সে বিশ্বাস করবে। কি হলো বল? ইভান কথা বাড়াতে চাইল না। সবে বাসায় ফিরে এসব বিষয়ে তর্ক করতে ভালো লাগছে না, তাই হাল ছেড়ে নিজের রুমের দিকে চলে গেল ইভান। ইশারা কিছু বুঝে ওঠার আগেই ধরাম করে দরজা বন্ধ করে দিল। হতভম্ব হয়ে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন ইশারা, তুই আমার মুখের উপর দরজা বন্ধ করিস? এত বেড়েছিস? আরো অনেক কিছু চেঁচামেচি করে চেয়ারে বসে রাগে ফুলতে লাগলেন ইশারা। থেকে থেকে বকবকানি চালিয়ে গেলেন। ইভান নতুন ফোনে সিম ভরলো। ফোন চালু করতে মেসেজ ঢুকলো কয়েকটা। জয়িতার নাম্বার থেকে মেসেজ। সন্দিহান হয়ে ইভান ওপেন করলো মেসেজটা। ঠাকুরপো, গলার কাছে লাল দাগটা ভালো মতো লুকাতে পারোনি।
দেখে ফেলেছি, আর অনেক কিছু বুঝেও গেছি। সম্পূর্ণ কাহিনী বলতে বলেছিলাম তোমাকে, কিন্তু তুমি তো তাও লুকিয়েছ। কতটুকু সত্য বলেছ কে জানে, সন্দেহজনক ব্যাপার। তাই মাকে বলে দিয়েছি আমি, বিয়ের আগে এসব ঠিক না। আশা করি জলদিই ওই মেয়েটাকে বিয়ে করবা, না হলে খারাপ হবে। পাপ পাপ। ইভান চরম বিরক্তিতে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মিটিং শেষ করে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেল প্রয়াসের। একই রাস্তা দিয়ে ফেরার পথে অকারণে একবার তাকালো সেই দোকানের দিকে। তবে চোখ ঘুরিয়ে নিতে না নিতেই চোখে পড়ল সেই মেয়েটাকে। বেশ অবাক হলো প্রয়াস, মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে একদম সেখানেই যেখানে ওকে ছেড়ে গিয়েছিল। অবাক ভাবটা কাটিয়ে খানিকটা দূরে গিয়ে ব্রেক কষল প্রয়াস। গাড়ির কাছে নামিয়ে সরু চোখে ঘাড় ঘুরিয়ে তাকালো মেয়েটার দিকে। মলিন মুখটা নুয়ে দাঁড়িয়ে আছে সে। প্রয়াস আশেপাশে তাকালো, যদিও এখনো দোকানপাট খোলা বলে আশেপাশে আলোকিত, কিন্তু রাত বাড়লে তো জায়গাটা নিরাপদ হবে না। প্রয়াস একবার ভাবলো মেয়েটা তো রাস্তারই, আরেকবার ভাবলো রাস্তার নয়, হয়তো পথ হারিয়েছে। কিন্তু পথ হারালেও কি আর রাস্তার মেয়ে হলেও বাকি। এমনি একবার সাহায্য করা মেয়েটা পিছু ছাড়ছিল না, আবার সাহায্য করলে আবারও পেয়ে বসবে। তাছাড়া ওকে কেন সাহায্য করবে প্রয়াস? দোটানায় পড়ে গেল প্রয়াস। ভাবতে ভাবতে 10 মিনিট অতিবাহিত হলো। অবশেষে সিদ্ধান্ত নিল মাথা না ঘামানোর। স্টার্ট দিল গাড়ি। কিছু দূর এগিয়ে যেতে না যেতে ব্রেক কষলো পুনরায়। গাড়ি ঘোরালো চট করে, ফিরে এলো সেই জায়গাটায়। গাড়িটা সামনে এসে থামতে চোখ তুলে তাকালো মেয়েটা। প্রয়াসকে বেরিয়ে আসতে দেখে চোখ মুখ খুশিতে ছেয়ে গেল তার, যেন সে জানতো প্রয়াস আসবে, আর তার আসারই অপেক্ষায় ছিল সে। প্রয়াস ভ্রু কিঞ্চিত কুঁচকে প্রশ্ন করল, বাসা কোথায় তোমার? উত্তর না দিয়ে একই ভঙ্গিতে তাকিয়ে রইল মেয়েটা। এতে ভ্রু আরেকটু কুঁচকে ফেলল প্রয়াস। এক পা এগিয়ে এসে বলল, কি জিজ্ঞেস করছি আমি? কোথায় থাকো তুমি? আর রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছো কেন? হারিয়ে গেছো? মেয়েটার হাসি একটু সীমিত হলো, তাও উত্তর না দিয়ে তাকিয়ে রইল। দেখে মনে হচ্ছে কথাটা শুনেছে, এমনকি বুঝেছেও, তাও উত্তর দিচ্ছে না বলে ধৈর্য হারাচ্ছে প্রয়াস। অদ্ভুত। স্বগতোক্তি করে উঠল প্রয়াস। ঘুরে চলে যেতে উদ্যত হতেই হুড়মুড় করে পা বাড়ালো মেয়েটিও। তবে পা বাড়াতে না বাড়াতেই হুমড়ি খেয়ে পড়লো, হাত দিয়ে ঠেকালো, তবে হাত ছিলে গেল। এত সময় দাঁড়িয়ে থাকার কারণেই পা ধরে গেছে। ঘুরে তাকালো প্রয়াস। পড়ে মনে হয় ব্যথা পেয়েছে মেয়েটা, চোখ মুখ দেখে তো তাই মনে হচ্ছে। তবে একা একাই উঠে দাঁড়ালো সে। তারপর প্রয়াসের দিকে তাকিয়ে ঠোঁট এলিয়ে হাসলো। সুচালো দৃষ্টিতে তাকালো প্রয়াস। মেয়েটা এমন অদ্ভুত কেন? মেয়েটার মাথায় কি সমস্যা নাকি? প্রয়াস জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তাকালো আশেপাশে। ফার্মেসি আছে পাশেই একটা। প্রয়াস এগিয়ে গেল সেদিকে। মেয়েটাও প্রয়াসের পিছু পিছু ফার্মেসিতে ঢুকলো। তুলা আর অ্যান্টিসেপ্টিক ক্রিম কিনে প্রয়াস ঠেলে এগিয়ে দিল মেয়েটার দিকে। মেয়েটা তাকালো টেবিলের দিকে। নাও আর লাগাও। মেয়েটা কিঞ্চিত ঠোঁট উল্টে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো প্রয়াসের দিকে। যা বুঝার বুঝে গেল প্রয়াস। মুখ দিয়ে নিঃশ্বাস ফেলে অ্যান্টিসেপ্টিক ক্রিম হাতে নিল। ইশারায় হাতটা এগিয়ে দিতে বলল মেয়েটাকে। মেয়েটা এগিয়েও দিল। প্রয়াস হাতে ক্রিমটা লাগিয়ে দিতে দিতে বলল, তুমি কোথায় থাকো? প্রশ্নটা করে এক পলক চোখ তুলে তাকালো প্রয়াস। মেয়েটা আগের মতোই উত্তর দিল না, তার মনোযোগ নিজের হাতের দিকে। প্রয়াস তুড়ি বাজালো ওর মুখের সামনে। একটু চমকালো মেয়েটা। কি জিজ্ঞেস করছি শোনোনি? মনে তো হয় কানে শোনো, তাহলে উত্তর দাও না কেন? কপাল কুঁচকে বলল প্রয়াস। মেয়েটা প্রয়াসের কথা শুনে উত্তর না দিয়ে কিছু চিন্তা করলো, তারপর হাতের ইশারা। কলম। অবাক হলো প্রয়াস। তুমি কি কথা বলতে পারো না? মেয়েটা আগের ভঙ্গিতে ঠোঁট এলিয়ে হাসলো, অর্থাৎ সে পারে না। আর না পারার কারণে তার আফসোস আছে বলেও মনে হয় না। একটা নোটপ্যাড আর কলমও নিল প্রয়াস, কিন্তু সবকিছুর জন্য টাকা পরিশোধ করতে গিয়ে দেখলো মানি ব্যাগ ফাঁকা। কারণ কয়েক ঘন্টা আগে সব টাকা এই মেয়েটাকে দিয়ে দিয়েছিল। তিক করে বিরক্তিসূচক শব্দ বের করলো প্রয়াস। তাকালো মেয়েটার দিকে। সে হাসি মুখে নোটপ্যাডটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। খুব খুব করে গলা ছাড়লো প্রয়াস। তারপর বলে, তোমাকে টাকা দিয়েছিলাম না? কোথায় সেই টাকা? মেয়েটা চোখ তুলে এক পলক তাকালো, তারপর নোটপ্যাডের প্রথম পৃষ্ঠাটা বের করে লিখতে শুরু করলো কিছু। প্রয়াস তাকালো। দিয়ে দিয়েছি। লেখাটা পড়ে হতবাক হয়ে গেল প্রয়াস। দিয়ে দিয়েছো মানে? অতগুলো টাকা কাকে দিয়েছো? মেয়েটার প্রশ্ন শুনে আবারও লিখলো, একজন চেয়েছিল। চাইলেও আর দিয়ে দিলা? দৃশ্যতই বিরক্ত প্রয়াস। মেয়েটা আরো কিছু লিখতে শুরু করতেই প্রয়াস গমগমে গলায় বলে উঠল, আর বর্ণনা দিতে হবে না। বাধ্যমের মতো নোটপ্যাড বন্ধ করলো মেয়েটা। এখন টাকা আসবে কোথা থেকে সেটাই ভাবতে লাগলো প্রয়াস। এই দোকানে কার্ড পেমেন্ট করা যাবে মনে হয় না, সিস্টেম নেই। দোকানদার প্রশ্ন করলো, না আসলে। প্রচুর দ্বিধাবোধ করতে লাগলো প্রয়াস। টাকা নেই শুনলে কি হবে কে জানে। দোকানদার বিনয়ী চোখে তাকিয়ে আছে। প্রয়াস কিছু একটা ভেবে নিজের মানি ব্যাগ দেখিয়ে বলল, আসলে কার্ড আছে কিন্তু ক্যাশ নেই। প্রয়াস ছোট করে উত্তর দিল। না। তারপর আশ্বস্ত করে বলল,
আমি কাল অবশ্যই দিয়ে যাব। দোকানদার ভারী বিব্রতকর পরিস্থিতিতে পড়ল মনে হলো। ভদ্রতার খাতিরে হাসার চেষ্টা করলো লোকটা। প্রয়াস কটাক্ষের চোখে মেয়েটার দিকে তাকালো একবার। সে নোটপ্যাডটা দেখছে এক ধ্যানে। প্রয়াস নিজের হাত ঘড়ি খুলে এগিয়ে দিয়ে বলল, এটা কাল অবধি রাখুন, কাল অবশ্যই টাকা পেয়ে যাবেন। প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত রাজি হতেই হলো দোকানদারকে, কারণ এছাড়া আর কিছু করার নেই। তাছাড়া প্রয়াসকে দেখে মনে হয় না সে ধাপ্পাবাজি করবে। প্রয়াস বেরিয়ে এলো মেয়েটাকে নিয়ে। গাড়িতে বসতে ইশারা করতে বসে পড়ল সে, হাতে কলম আর নোটপ্যাড, মুখে খুশি ঝিলিক। প্রয়াস গাড়ি স্টার্ট দিল। কাছাকাছি কোনো একটা পুলিশ স্টেশনে গিয়ে গাড়ি থামালো, তারপর ভিতরে গেল মেয়েটাকে নিয়ে। মেয়েটা ভিতরের পরিবেশ অবাক নজরে দেখতে লাগলো। প্রয়াস রিপোর্ট লেখানোর কথা জানিয়ে বসলো একটা আইনি পোশাক পরিহিত ব্যক্তির সামনে। তৌহিদুর রহমান লেখা তার সে পোশাকের নেম প্লেটে মধ্যবয়স্ক পুরুষ। তিনি চায়ে চুমুক দিতে দিতে মেয়েটার দিকে তাকিয়ে তারপর প্রয়াসের দিকে তাকালেন। প্রয়াস বলল, এই মেয়েটা হারিয়ে গেছে, ওর জন্য রিপোর্ট লিখতে হবে। তৌহিদুর রহমান মেয়েটার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, নাম কি তোমার? মেয়েটা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। অবশ্য প্রথম থেকে এভাবেই তাকিয়েছিল। কথা বলতে পারে না ও। গম্ভীর মুখে বলল প্রয়াস। তৌহিদুর রহমান হয়তো একটু অবাক হলেন, সাথে একটু আফসোসও প্রকাশ করলেন। এত সুন্দর মেয়েটা কিনা বোবা। ও আচ্ছা, তাহলে ঠিকানাটা বলবে কিভাবে? চিন্তায় পড়ে গেলেন তিনি। লিখে দেবে। ও হ্যাঁ হ্যাঁ, লিখে দাও তো মামুনি। বলে একটা কাগজ কলম এগিয়ে দিলেন তিনি। মেয়েটা লিখলো না, ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সেই কাগজের দিকে। লেখো লেখো। কাগজটা আর একটু এগিয়ে দিয়ে বললেন তৌহিদুর রহমান। থম মেরে বসে রইল মেয়েটা। যা দেখে প্রয়াস আর তৌহিদুর দুজনেই অবাক হলো। ঠিকানা জানে না মনে না হয়। আপনি ওনাকে কোথায় পেয়েছেন? রাস্তায় কনফেকশনারির দোকানে। ঠিকানা বলল প্রয়াস, সাথে বিস্তারিত ঘটনাও বলল। ঘটনা শুনে কিছু চিন্তা করে তৌহিদুর বললেন, উনি বলছে আপনাকে হারিয়ে যাওয়ার কথা, মানে ইশারা বা ইঙ্গিতে? বলেনি, আর কি আমার মনে হয়েছে। তৌহিদুর সরু চোখে তাকিয়ে বললেন। মনে হয়েছে কেন? প্রয়াস সাথে সাথে উত্তর দিতে পারল না, চুপ করে গেল। কি বলবে সেটাই ভাবতে লাগলো। তৌহিদুর মৃদু হেসে বললেন, যাই হোক, আমি লিখে রাখছি, যদি কেউ মিসিং ফাইল করে তাহলে জানাবো। আপনার ফোন নাম্বার দিয়ে যান। আরও মেয়েটার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো প্রয়াস। যতক্ষণ না পাওয়া যাচ্ছে আপনার কাছে রাখতে হবে। কথাটা পছন্দ হলো না প্রয়াসের। আমার কাছে রাখবো মানে? আপনাদের কাছে এসেছি যাতে ও আপনাদের দায়িত্বে থাকে। তৌহিদুর রহমান মৃদু হাসলেন, তারপর দুই হাত ভাঁজ করে তার উপর থুতনি রেখে বললেন, আমাদের দায়িত্ব চোর ডাকাত গুন্ডা পান্ডা এরা থাকে, তাই ওনাকে আপনারই নিয়ে যেতে হবে। আপাতত ফোন নাম্বার দিয়ে যান। ফোন নাম্বার আর বাসার ঠিকানা লিখে দিল প্রয়াস। মনে মনে খুবই বিরক্ত হচ্ছে সে। এখন মেয়েটাকে তো তাহলে নিজের বাসায় নিতে হবে, তাও কতদিনের জন্য কে জানে। ঠিক আছে, যে কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে জানাবো। আদৌ মেয়েটার কেউ আছে কিনা তাও বা কে জানে, বললেন তৌহিদুর রহমান। প্রয়াস কিছু বলল না। মেয়েটার দিকে এক পলক তাকিয়ে তারপর উঠে দাঁড়ালো। মেয়েটা ওর পিছু নিতে উঠে গেল। প্রয়াস বাহিরে এসে মেয়েটার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, ঠিকানা কেন লিখনি তখন? মেয়েটার মুখের স্নিগ্ধ হাসিটা আস্তে আস্তে বিলীন হয়ে গেল। হাতের নোটপ্যাডটার দিকে দৃষ্টি নামালো সে। অদ্ভুত। প্রয়াস শান্ত ভঙ্গিতে নিঃশ্বাস ফেলে বিড়বিড়ালো। হঠাৎই মেয়েটা দুই হাতে পেট চেপে ধরলো। প্রয়াস তাকালো সন্দিহান চোখে। মেয়েটাকে অস্থির অস্থির লাগছে, মুখটাও কেমন হয়ে গেছে। একটু চমকালো প্রয়াস। কি সমস্যা, পেট ব্যথা? মেয়েটা দ্রুত না বোধকভাবে মাথা নাড়ালো। মেয়ের ছটফটানি আর এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে দেখে প্রয়াস বলল, বাথরুম। মেয়েটা মাথা নাড়ল। চোখ মুখ করুণ হয়ে গেছে। প্রয়াস একটা পুলিশের থেকে জেনে বাথরুমের কাছে নিয়ে এলো মেয়েটাকে। মেয়েটা প্রয়াসের হাতে নোটপ্যাড আর কলম কোনো মতে ধরিয়ে দিয়ে ঢুকে পড়ল ভিতরে। প্রয়াস থমথমে মুখে দাঁড়িয়ে রইল। এই মেয়ে আস্ত একটা ঝামেলা। সামনে আরো কত কি হবে কে জানে। বাধ্য হয়ে নিজের বাড়িতে মেয়েটাকে নিয়ে এলো প্রয়াস। কাল পরশুর মধ্যে মেয়েটার বিষয়ে খবর না এলে কোনো গার্লস হোস্টেলে রেখে আসবে। প্রয়াস ওকে একটা রুম দেখিয়ে দিয়ে বলল, এখানে থাকবা, ভুলেও বের হবে না। মেয়েটা তাকালো প্রয়াসের দিকে। তোয়ালে বাথরুমেই আছে, যাও ফ্রেশ হয়েও। কথাটা বলে বেরিয়ে এলো প্রয়াস। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রান্নাঘরে গিয়ে খাবার গরম করে টেবিলে সাজালো। একজন কাজের লোক সকাল থেকে বিকাল অবধি কাজ করে, সেই রান্না বান্না সহ সব কাজ করে। প্রয়াসের কাজ শুধু গরম করা। টেবিলে খাবার সাজিয়ে মেয়েটাকে ডেকে আনলো প্রয়াস। সোজাসুজি একটা চেয়ারে প্লেট এগিয়ে দিয়ে বসতে বলল তাকে।
কিন্তু সে প্লেট নিয়ে প্রয়াসের পাশে চেয়ারে এসে বসলো। সরু দৃষ্টিতে দেখে নিজের খাওয়ায় মনোযোগ দিল প্রয়াস। তবে খেতে খেতে খেয়াল করলো যে মেয়েটা পাখির মতো খায়, একদম অল্প। একটা পাখি ওর থেকে বেশি খায় হয়তো। প্রয়াস বিছানায় শরীর এলিয়ে দিতে না দিতেই মেয়েটা এসে ঢুকলো। বেশ অবাক হয়ে দ্রুত উঠে বসলো প্রয়াস। দুই হাতে বালিশটা জড়িয়ে ধরে ঝলমলে চেহারায় দাঁড়িয়ে আছে সে, সাথে নোটপ্যাড আর কলম। এখানে এসেছো কেন? তোমাকে না বলেছি ওই রুম তোমার? আকাশ থেকে পড়ে বলল প্রয়াস। মেয়েটা উত্তর না দিয়ে গটগট করে এসে প্রয়াসের বিছানায় উঠে পড়ল। অবাকের চরম পর্যায়ে চলে গেল প্রয়াস। মেয়েটা বালিশ পাতিয়ে শুতে না শুতে প্রয়াস হড়বড়িয়ে বলে উঠল, মাথা ঠিক আছে তোমার? তুমি আমার বিছানাতে এসেছো কেন? বের হও। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।